আমার কথা ক্লিয়ার শোনা যায়? প্রিলি প্লাস রিটেন, প্রথম কথা হচ্ছে আমি যেটুকু বলছি ওটা হচ্ছে মিলিয়ে পড়া। তারপরে এটার পরের ধাপের কথা হচ্ছে আসলে সবকিছুর মধ্যে আমাদের যেটা দরকার ওটা হচ্ছে মূলত অ্যানালাইটিক্যাল পড়া, বিশ্লেষণ করা, জিনিসগুলোকে পড়া, জিনিসগুলোকে বিশেষ করে জিনিসগুলো প্রায়োগিক দিক বিবেচনা করা। এভাবে আমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। এই প্রিপারেশনের টোটাল যে জার্নি, এই জার্নিটাতে আমাদের যে কোর্সটা কিভাবে চলবে তা নিয়ে আমি কোর্স প্ল্যানটা একটু এক্সপ্লেন করি আগে, তারপরে আমরা পরের ধাপের কথা যাব। এই ওয়ান ব্যাচের স্টুডেন্টদেরকে টার্গেট করে প্রিপারেশনের কথা বলি, তাহলে আমাদের টাইম হচ্ছে কয় মাস? 12 মাস। 12 মাসটাকে আমরা ভাগ করব, মনে করেন প্রথম, দ্বিতীয় এবং পুরো সময়টাকে আমরা 3টি স্টেপে আগাবো। এই 3টি স্টেপের মধ্যে প্রথম স্টেপে আমরা আপনাদেরকে রিটেনের ক্লাস দিয়ে শুরু করবো। শুরুতেই শুরুতেই একেবারে সরাসরি রিটেন। কারণ হচ্ছে ধরেন রিটেনের সিলেবাস যদি 900 নম্বরের সিলেবাস হয়, এই 200 নম্বরের সিলেবাসটা পুরোটাই রিটেনের ভেতরে আছে। তার মানে আমরা যদি রিটেন সম্পর্কে ক্লিয়ারলি জানি, প্রিলিটা আমাদের একসাথে হয়ে যাবে। এবং প্রিলির সাথে রিটেনকে প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে এই চ্যাপ্টারটা থেকে প্রিলিতে প্রশ্ন কিভাবে আসে এবং রিটেনে প্রশ্ন কিভাবে আসতে পারে সরাসরি টিচাররা ওগুলা ক্লাসে দেখিয়ে দেখিয়ে পড়াবে। তাহলে এখানে বেসিক টু কোশ্চেন এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছি, এটা হচ্ছে মূলত আমরা সরাসরি একেবারে রিটেনের বেসিক থেকে শুরু করব এবং রিটেনের প্রিভিয়াস কোশ্চেন গুলো সহ এখানে সলভ করবো এবং ওগুলোর উপরে পরীক্ষা নিব। ওভাবে আমরা ক্লাসগুলো করাবো। এখানে মূলত ইন্ট্রোডাকশন টু প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাস, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 তে এসে এখানে প্রিপারেশনটা আমরা মোটামুটি এই 4 মাসে, এখানে ধরেন যদি আমরা এখানে 4 মাস ধরি, এই প্রথম 4 মাসে আমাদের অলমোস্ট রিটেন সিলেবাস এবং প্রিন্টেড সিলেবাসের উপর ফুল একটা ইন্ট্রোডাকশন হয়ে যাবে। তখন ইলেবোরেটলি আমরা কিছু টেক্সট বই সম্পর্কে পড়বো, পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল যেগুলো আমরা নিজেরাই প্রোভাইড করবো আমরা ওভাবে, এবং প্রিভিয়াস কোশ্চেন গুলোর উপরেও একটা বিচরণ হয়ে যাবে। তাহলে আমরা প্রিলি সিলেবাস এবং রিটেন সিলেবাস সম্পর্কে জানি এবং অলমোস্ট রিটেন এবং প্রিন্টেড সিলেবাসের প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের উপর একটা বেসিক ধারণা আমাদের হয়ে গেছে। এখন মনে করেন সংবিধান সংবিধান সম্পর্কে টোটাল একটা বেসিক ধারণা আপনার আছে। এই পর্বে এসে এই টোটাল সংবিধানটা থেকে প্রিলিমিনারি উপযোগী কোন কোন জায়গাগুলো আমার লাগবে এবং একই সাথে রিটেনকে মাথায় রেখে এই জিনিসগুলোর উপরে এই লেকচারশিট ভিত্তিক প্রিলিমিনারি প্রিপারেশন নিয়ে কাজ করানো হবে এই ধাপে এসে। ঠিক আছে, এখানে এই জন্য এখানে লেখা হয়েছে প্রিলি প্লাস রিটেন। এখানে টোটাল রিটেনের উপরে ফোকাস, এখানে প্রিলি প্লাস রিটেন। এখানে এসে আমাদের এখানে লেকচার শিটের মাধ্যমে সবগুলো প্রায় 120টি প্লাস, হ্যাঁ 25টি ধরেন, 125টি শিট এবং 125টি শিটের উপরে ওভাবে বসিয়ে লেকচার গুলো করানো হবে। এখানে যেন একসাথে টোটাল প্রিলিটা ক্লিয়ার হয়ে যায়। এবং পাশাপাশি প্রতিটা সাবজেক্ট পড়ানোর সময় মনে করেন ওই যে বলেছিলাম, মনে করেন লগারিদম, এই চ্যাপ্টারটা ম্যাথমেটিক্স এর, এই চ্যাপ্টারটার উপরে প্রিলিমিনারির উপরে একটা ডিটেইল আলোচনা, পাশাপাশি রিটেনের জন্য আলাদা পড়া আমরা এখানে পড়ছি। এই জিনিসের সাথে এই জিনিসের কম্বিনেশন। এখানে রিটেনের কিছু পরীক্ষা থাকবে কিন্তু ফোকাস থাকবে প্রিলির উপর। তৃতীয় ধাপে এসে আমাদের কাছে এখন আমাদের প্রিলি সিলেবাস করানো শেষ, রিটেনের উপরও মোটামুটি পড়া শেষ। এখানে উইকলি কতগুলো রিটেন টেস্ট থাকবে, কতগুলো প্রিলি টেস্ট থাকবে। ধরেন প্রতি সপ্তাহে এই সপ্তাহান্তে বৃহস্পতিবারে প্রতি সপ্তাহে একটা পরীক্ষা থাকবে। এটা শুরু থেকেই এই এই সপ্তাহ থেকেই আমাদের পরীক্ষাগুলো সারা বছর ব্যাপী চলবে। এখানে সে পরীক্ষাগুলো থাকবে এবং পরীক্ষাগুলোর পাশাপাশি তখন এখানে এসে 2 চ্যাপ্টার 3 চ্যাপ্টার মিলিয়ে রিভিউ ক্লাসগুলো হবে এবং মডেল টেস্ট হবে। এখানে পরীক্ষার সংখ্যা একটু বেড়ে যাবে। এভাবে টোটাল প্রিপারেশনটা আমরা নিব যেন প্রিলি প্লাস রিটেন টোটাল একটা প্রিপারেশন আমাদের হয়ে যায়। এখানে ধরেন বাংলা, তো বাংলাতে আমরা দেখবো, এখানে বাংলাতে আমরা দেখবো এই একটা অংশ হচ্ছে সাহিত্য আর একটা অংশ হচ্ছে আমাদের ব্যাকরণ। তো এখানে মনে করেন ব্যাকরণের মধ্যে এখানে আবার রিটেন, এখানে আবার প্রিলি। তো এখানে রিটেনের মধ্যে প্রিলির যে ব্যাকরণ অংশ এটা কিন্তু ফুললি রিটেনে আছে। আবার রিটেনের মধ্যে প্লাস এখানে আবার কতগুলো কি আছে, রাইটিং আছে। এখানে বাক্য সম্প্রসারণ লিখতে হয়, এখানে সংলাপ লিখতে হয়, সারমর্ম করতে হয়। এই জিনিসগুলোর উপরে আমরা প্রথম ধাপেই এই কাজগুলো করিয়ে ফেলবো। তাহলে দ্বিতীয় ধাপের কাজ করার সময় এই জিনিসগুলোর সাথে প্রিলির সাথে রিটেন আমরা মিলিয়েই করবো এবং কিভাবে নোট করবেন কিভাবে করবেন এগুলোর জন্য আলাদা করে একজন পুরো কোর্স পরিচালনার জন্য একজন মডারেটর আছে, উনি কাজগুলো করাবেন। আর সাহিত্যের ক্ষেত্রে একই সাথে প্রিলি প্লাস রিটেন একই সাথে পড়বো। এক্ষেত্রে আমরা
শুরু থেকে আপনাদেরকে শীট এবং ক্লাস এই দুইটা কম্বিনেশন করে বাংলাটা এভাবে আমরা শেষ করবো। বাংলা কিন্তু বাংলা কিন্তু বিসিএস এর ক্ষেত্রে নাম্বার পাওয়ার জন্য পাওয়ার হাউস গুরুত্বপূর্ণ। একটু ভালো করা যাবে না, এখানে সময় দিতে হবে, কারণ এটা একটা সহজ বিষয়। একটু সময় দিলেই পরে এখানে আপনার নাম্বারের স্কেলটা অনেক দ্রুত উপরের দিকে নিয়ে যেতে পারবেন। সুতরাং বাংলায় যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং এটার জন্য খুব সুপরিকল্পিত, ওয়েল ডিজাইনড লেকচার শিট যেমন দেওয়া হবে। দেশের সবচেয়ে যে কোনো প্ল্যাটফর্মের তুলনায় সবচেয়ে ভালো মানের শিক্ষকের ক্লাস আপনারা রেগুলার পাবেন। এটা ক্লাস করাবেন আমাদের প্রফেসর নিয়ামতুল্লাহ ভূঁইয়া স্যার, নিয়মিত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ডক্টর। অসাধারণ মাপের ক্লাসগুলো আমরা নিয়মিত এখানে করাবো। আমরা শুরু করবো মূলত ব্যাকরণ দিয়ে, সাহিত্য পাশাপাশি প্যারালালে চলতে থাকবে বাংলা। তাহলে এই জায়গায় কি কি থাকবে? এই জায়গায় এই অংশের জন্য আমরা কিছু প্রিভিয়াস কোশ্চেনের সলিউশন সহ স্যাম্পল আইটেম গুলা যেমন দিব। এই জায়গায় দুই ধরনের মেটেরিয়াল আপনি পাবেন। এই জায়গায় আপনি এমসিকিউর জন্য অবশ্যই কোয়ালিটি শিট গুলো পাবেন, আর আর রিটেনের জন্য প্রিভিয়াস কোশ্চেন গুলো পাবেন। এর বেশি দরকার নেই। আর এখানে তো শুরু থেকে শিট এবং ক্লাস বেসড করানো। বাংলা, ইংলিশ। বাংলাকে আমি বলছি, আমি একটু পরে জিজ্ঞেস করবো, বাংলাকে আমি বলছি নাম্বার পাওয়ার জন্য পাওয়ার হাউস। এবার আসে ইংলিশ। ইংলিশ হচ্ছে বিসিএস পরীক্ষায় আপনার দৌড় কতটুকু তা নির্ধারণকারী, কতটুকু যাবেন। ইংরেজি প্রিলিমিনারিতে যেভাবে আসে, যেমন এবারেও অনেক কঠিন প্রশ্ন আসছে, কিন্তু গ্রামার অংশ অত কঠিন আসে। লিটারেচারটা একেবারে জনমের কঠিন আসছে, এত কঠিন ভবিষ্যতেও আসার সম্ভাবনা নেই। তাহলে এর চেয়ে কঠিন হওয়ার কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে প্রিলিম হিসাব। কিন্তু রিটেন পরীক্ষায় 18,000 পরীক্ষা দিয়েছিল মনে করেন, এই যে 46তম, এটা 2 দিনের মধ্যে রেজাল্ট হবে। এটা ভাইবা শেষ 26 তারিখে, গত 26 তারিখে ভাইবা শেষ। এই 46তম বিসিএস মনে করেন প্রায় 10,000 প্রার্থী, আরো বেশি। আমি জাস্ট আনুমানিক একটা সংখ্যা দেখাচ্ছি। 10,000 প্রার্থী ফেল করছে। ফেল কোথায়? রিটেনে, রিটেন পরীক্ষায়। তাহলে রিটেন পরীক্ষায় 46তম বিসিএস ফেল করছে কয় হাজার? 10,000 পরীক্ষা দিয়েছিল মনে করেন 18,000। এই যে 10,000 প্রার্থী ফেল করছে, 10,000-এর মধ্যে 100% প্রার্থী শুধু ইংরেজিতে ফেল করছে। এবার আপনি বলেন, বিশেষ পরীক্ষায় ইংরেজির খেলা, ইংরেজির দৌড় কতটুকু, কোন লেভেলের, কোন পর্যায়ে, কোন মাপের। এই জায়গায় আপনারা যারা এখানে আমাদের এখানে ভর্তি হয়েছেন, বিশেষ হেল্পলাইনের সাথে সংযুক্ত হয়েছেন, একেবারে সবচেয়ে ভালো সিদ্ধান্তটা আপনি পেয়েছেন, পাঠিয়ে দিয়েছেন। ইংলিশে আমাদের এই আগামীকাল বা 6 তারিখে আমাদের এই দা স্ক্রিপ্ট এই বইটা আসবে। এই বইটা আমরা প্রিলিমিনারিতেই আমরা ইনশাল্লাহ শেষ করবো। এখানে ইংরেজিকে আমরা যেভাবে আমাদের যে দৃষ্টিভঙ্গিটাই ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে। বিসিএস পরীক্ষায় এই যে রিটেন পরীক্ষায় 200 নম্বরের ইংরেজিতে আবার 2 ভাগে ভাগ করতে পারেন, 100-100। এই প্রথম 100 নম্বরের মধ্যে এখানে আসবে প্যাসেজ, দ্বিতীয় 100 নম্বরে এখানে আসবে ট্রান্সলেশন, আর এখানে আসবে এসে। ট্রান্সলেশন 50, এসে 50, 100 নম্বর, প্যাসেজ 100 নম্বর। এই 100 নম্বরের মধ্যে থিমেটিক কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কস। এখানে গ্রামার কোয়েশ্চেন হচ্ছে 30 মার্কস। এখানে একটা লেটার লিখতে হয়, লেটার হচ্ছে 20 মার্কস। এখানে একটা সামারি লিখতে হয়, ওটা হচ্ছে 20 মার্কস। টোটাল হচ্ছে আমাদের 100 নম্বর। 100 নম্বর, এই হচ্ছে আপনার রিটেন পরীক্ষার ইংরেজি। এই ইংরেজিতে স্টুডেন্টদের সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হচ্ছে, সবাই মনে মনে ভাবেন ট্রান্সলেশনের বোধহয় সবচেয়ে কঠিন। আবার অনেকে মনে মনে ভাবেন এসে বোধহয় ঝামেলার, কারণে এসে টোটাল আনকমন আসে, তারপরে লিখতে হয় বাসায়, লাইব্রেরিতে সারা জীবন যেগুলো পরিশ্রম করে এগুলো ওখানে কাজে আসে না, বোধহয় এসে বোধহয় কঠিন। আবার অনেকে মনে করবে প্যাসেজ বোধহয় কঠিন, কারণ 3,000 শব্দের, মনে করেন মিনিমাম 2,000 শব্দের একটা বিশাল প্যাসেজ আসবে। এই প্যাসেজের উপর ভিত্তি করে টোটাল 100 নম্বরের অ্যান্সার করতে হবে, বোধহয় এই অংশটা কঠিন। এক একজনের এক এক জায়গায় কঠিন মনে হতে পারে। এখানে আমরা এই জিনিসগুলোকে জনমের জন্য ক্লিয়ার করব। এখানে আমরা একটা কথা বলে রাখি, প্রিলিমিনারি এই যে 51তম কোর্সটাকে আমরা প্রিলি প্লাস রিটেন বলছি। এখানে কিন্তু ম্যাথ এবং ইংলিশের রিটেনের পড়াগুলো 100% পড়িয়ে ফেলবো এবং এগুলো
দুই তিন ক্লাসের পরে ক্লাসে টেনে দিয়ে তাড়াহুড়া করে কিছু অল্প কিছু ক্লাস দিয়ে রিটেনের সম্পর্কে ধারণা দিলাম, ওরকম না। হাতে কলমে রিটেনের ম্যাথমেটিক্স ফুল করানো হবে। 9-10 হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার ধরে ধরে হাতে কলমে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইংলিশ দ্য স্ক্রিপ্ট বই, এই বই ধরে ধরে প্রতিটা পার্ট, এই যেমন প্যাসেজ থেকে 30 মার্কসের এখানে হচ্ছে 10টা প্রশ্ন আসে, একটা 3 নাম্বার করে, অথবা 6টা প্রশ্ন আসে, একটা 5 নাম্বার করে অ্যান্সার করতে হয়। এখানে লেখা থাকে প্যাসেজ থেকে তুমি কোনো লাইন কপি না করে এই প্রশ্নগুলোর উত্তর লিখো। এখানে বাংলাদেশের যে প্রার্থীরা, এই প্রার্থীদের মধ্যে 99.99% প্রার্থী এই জায়গাটা পারে না। কেন পারে না? তার ইংরেজি কি কেউ পারে না? ইংলিশ পারে। এই যে প্যাসেজ থেকে প্যারাফ্রেজিং করে লেখার যে একটা আর্ট আছে, এই জিনিসটা ওভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কোনো রিডিং মেটেরিয়াল কারো কাছে নাই। এই যে মনে করেন এই এই ব্যাপারটা নিয়ে, মনে করেন বাজারে গাইড আছে ইংলিশের, তো গাইডে কি আছে? প্রশ্ন, বিগত প্রশ্নগুলো আছে, এবং বিগত প্রশ্নগুলোর কি আছে? সমাধান আছে, আর কিছু নমুনা প্রশ্ন আছে, শেষ। এটা হচ্ছে গাইড। সাইজ হচ্ছে 1300 পৃষ্ঠা, এবং দাম হচ্ছে 1200 টাকা। 1200 টাকা। এই হচ্ছে ইংরেজির এই অংশের প্রিপারেশন নেওয়ার জন্য বাজারের চিত্র। তাহলে স্টুডেন্টরা কি করবে? স্টুডেন্টদেরকে আমরা পরামর্শ দিতাম, তোমরা পত্রিকা পড়ো, লেখালেখির অভ্যাস বাড়াও, প্যাসেজ সমাধান করো। কিন্তু প্যাসেজ থেকে এই যে 30 নাম্বারের প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য কতগুলো টেকনিক এবং কৌশল আছে, এই জিনিসগুলো সহ ওই যে দ্য স্ক্রিপ্ট, ওই বইটাতে একটু ছোট একটা বই, ইনশাল্লাহ ইংরেজির এই ভীতিগুলো ইনশাল্লাহ জনমের জন্য। এখানে এই 1 নাম্বারের প্রশ্ন, 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার প্রশ্নের জন্য আমরা কিভাবে আমরা দেখাবো প্যারাফ্রেজিং করে, কিভাবে মেসেজ থেকে লিখবেন, কিন্তু আপনার লেখাটা সম্পূর্ণ ইউনিক হবে। পুরোপুরি পুরো লেখাটা আপনার মধ্যে নিজস্বতা আসবে। যে একেবারে ইংরেজি পারে না সেও পারবে, এমন এমন চমৎকার প্র্যাকটিক্যাল প্রায়োগিক বাস্তবিক উদাহরণের মাধ্যমে জিনিসগুলো হাতে কলম করা। এবং এই যে আপনারা অনেকে প্রশ্ন করছেন না নতুন বলে, আস্তে আস্তে প্রশ্ন করতে করতে আমার সাথে কথা বলতে বলতে এই জিনিসগুলো নিয়ে প্রতিটা লাইনের পরে কথা বলা অভ্যাস হয়ে যাবে। আপনি যতই দূরে থাকুন না কেন, যেখানে বসেই আপনি আমার ক্লাসটা করেন না কেন, এই ক্লাসের মাধ্যমে আপনার কাছে ইনশাল্লাহ একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখাবো। আমি কোন একটা কৌশল দিলাম, কৌশলটা কোনো জায়গায় খাটে, কোনো জায়গায় খাটে না, কোনো জায়গায় একটু করে কাজ করা যায়, একটু করে কাজ করা যায় না, এরকম আধুরা, অর্ধেক, মিনিংলেস এরকম কোনো কথা বলবো না। যা বলবো খাপে খাপ 100% অ্যাবসলিউটলি প্রয়োগ করতে পারবে এরকম। এবং যারা মিডিয়াম লেভেল স্টুডেন্ট তারা যেমন পারবে, যারা দুর্বল স্টুডেন্ট তারাও পারবে, আর যারা ভালো স্টুডেন্ট সে তো খুব দ্রুত জিনিসটা ক্যাচ করতে পারবে। সব লেভেলের স্টুডেন্টদের উপযোগী করে এটার জন্য আমরা কাজগুলো করাবো শুরু থেকে। এটা অনেক চ্যালেঞ্জিং। স্টুডেন্ট অনেকে আছে এরকম আমার মতো ক্যাডার হয়ে গেছে, কিন্তু তাও এই জিনিসের খেলা সে বুঝে নাই। কারণ হচ্ছে কোনো একটা জায়গায় একটু দুর্বল হলে যে সে ক্যাডার হবে না এমন তো না। কিন্তু কোন জায়গায় এই জায়গাগুলোতে যদি আগে থেকে প্রিপারেশন নিতে পারি, অনেক দূর আগে যাবে। অনেক প্রার্থী এখানে তো মূলত 3 লাখ 4 লাখ প্রার্থীর মাঝখানে প্রথম 2000-এ পৌঁছাতে গেলে প্রতিযোগিতার কোন জায়গায় কোন বাঁকে গিয়ে কোন জায়গায় অন্যদেরকে পেছনে ফেলে দেওয়ার কতগুলো ম্যাজিক জায়গা আছে, এই জায়গাগুলো ইনশাল্লাহ ক্লিয়ার করে। তাহলে এটা প্রথমটা। এবার আসলে এখানে গ্রামার আছে না, নাম হচ্ছে গ্রামার, কিন্তু রিটেন পরীক্ষায় কি সরাসরি প্রিলির মতো টেন্স কাকে বলে, কত প্রকার, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবেন, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের যে সমস্ত বেসিক পড়া, তারপরে এখানে মনে করেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পার্টস অফ স্পিচের প্রতিটা জিনিসের আলাদা আলাদা প্রকার, এই জিনিসগুলোর কি সরাসরি কোনো সংজ্ঞা জাতীয় কোনো গ্রামার কি স্যার আসে? না। এখানে 30 মার্কসের এটা হচ্ছে গ্রামারের এই পুরো 200 নম্বরের ইংরেজির মধ্যে নাম্বার পাওয়ার একটা জায়গা এটা। যদিও ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করার পরে প্রতিটা জায়গায় আপনার নাম্বার পাওয়ার জায়গায় পরিণত হবে। গ্রামারটা হচ্ছে একটা অ্যাপ্লাইড গ্রামার। সহজ করে বুঝিয়ে বলি, ধরুন এখানে আসবে শব্দ দিবে, বলবে এই শব্দগুলোর কন্টেক্সচুয়াল মিনিং লিখো। তাহলে শব্দার্থ, তাহলে শব্দার্থ ছাড়া এটা আবার গ্রামার হলো কেমনে? এটা গ্রামার, এটা হচ্ছে মানে তুমি ইংরেজির প্রায়োগিক দক্ষতা। মনে করো এটা 1 নাম্বার। 2 নাম্বার এখানে আসবে কি কন্টেক্সচুয়াল ভোকেব। তাহলে কন্টেক্সচুয়াল ভোকাবুলারির যে অর্থ বের করা, তাহলে এই শব্দটা কি অর্থ? মনে করো হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে আছে। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এটা হচ্ছে তার ডিকশনারি মিনিং। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ আ কাপ অফ টি ডেইলি, তাহলে আমার 1 কাপ চা আছে নিয়মিত, ওরকম অর্থ আমরা করি না। তখন আমরা অর্থ করব আমি 1 কাপ চা খাই। তাহলে হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাই, হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাই। কোন বাক্যে আছে, কোন বাক্যে খাই, এই অর্থের যে পার্থক্য, এই ব্যাপারটা আসবে। কিন্তু এখানে শব্দগুলো অত পরিচিত শব্দ আসবে না, একটু কঠিন শব্দ আসবে। তাহলে কঠিন শব্দগুলোর অর্থ বের করাটা, প্যাসেজের লাইন থেকে তুমি কেমনে কঠিন শব্দের, অজানা শব্দের অর্থ বের করবা, তার জন্য ম্যাজিক ট্রিক গুলা দিব।
প্রতিটা পরতে পরতে মন থেকে চিৎকার দিয়ে আওয়াজ আসবে ইনশাল্লাহ। এটা গেল। তাহলে গ্রামারে কি আরো কিছু আসে? আরো সহজ করে আরো আরো কিছু এক্সাম্পল বলি। ধরো এখানে গ্রামার আসবে, আসতে পারে বাক্য রচনা করো, বাক্য রচনা। তাহলে স্যার এটা কি ক্লাস 6-7 তো আমরা বাক্য রচনার বিষয়টা পড়ছি, এটা কি তুমি কি জানো বিসিএস পরীক্ষায় তুমি একটা শুদ্ধ অ্যামিজ আর ওয়াজ আর বার বসিয়ে একটা বাক্য রচনা করলে তুমি নাম্বার পাবা, মনে করলেও নাম্বার পাবা না, জিরো পাবা ডাইরেক্ট। তাহলে স্যার এরকম কেন? কারণ হচ্ছে তুমি অ্যামিজার দিয়ে বাক্য রচনা করতে বলে নাই, কনটেক্সট ঠিক রেখে, প্যাসেজের যে কনটেক্সট, প্যাসেজের যে পরিস্থিতি, প্যাসেজের যে মেসেজ, প্যাসেজটাতে যে আবহাওয়া, যে টোন, যে ঢং আছে, ওই জিনিসটা তোমার বাক্যে ফুটিয়ে তুলতে পারছো কিনা। তাহলে বাক্য রচনা থেকে তাহলে আপনি কি আমাদেরকে এই ক্লাসগুলো করানোর সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বিভিন্ন ধরনের বাক্য রচনা শিখাবেন না? এত দরিদ্র জায়গায় যদি চিন্তা করো, তাহলে তুমি আসলে এই মোশাররফ করিমের কথায় সিরিয়াস রকমের ফিরনি। ও তো দরিদ্র চিন্তা না, এখানে অনেক অনেক অন্যভাবে চিন্তা করতে হবে। জিনিসগুলো কঠিন না, কিন্তু জিনিসগুলো তুমি ওভাবে অভ্যস্ত না, ওই ধরনের চমৎকার বিষয়গুলো আসবে। যেমন ধরো গ্রামারের এই 30 নম্বরের আরো একটা এক্সাম্পল তোমাকে বলি। এখানে আসবে প্যাসেজ দিবি, প্যাসেজ, প্যাসেজটাতে কিছু ভুল থাকবে, প্রতিটা সেন্টেন্স কিছু ভুল আছে, তোমাকে বলবো রিরাইট দ্য প্যাসেজ, প্যাসেজটাকে তুমি আবার লিখো। তাহলে প্যাসেজটাকে যে তুমি আবার লিখবা, এখানে ভুলটা আইডেন্টিফাই করা, কোন জায়গায় ভুল আছে ওটা আন্ডারলাইন করা থাকবে না, বলা হবে রিরাইট দ্য প্যাসেজ। হ্যাঁ, ইলিমিনেটিং এরর্স, যে এরর গুলো আছে ওগুলো ইলিমিনেট করে প্যাসেজটাকে আবার লেখো। তাহলে তুমি এই যে পুরো প্যাসেজের মধ্যে আসলে কোন জায়গায় ভুলটা আছে, এই যে মিস্টেক্স গুলো আইডেন্টিফাই করার এবিলিটি, এটা পুরো গ্রামার সম্পর্কে ধারণা লাগবে এরকম তুমি মনে মনে ভাবতেছো, অথচ এমন ম্যাজিক আছে, জাস্ট কয়েকটা জায়গা খেয়াল করতে পারলেই পরে এই ধরনের সমস্যাতে 10 আউট অফ 10 তুমি পাবা। এই ধরনের চমৎকার ম্যাজিক ক্লাস গুলো হবে ইনশাল্লাহ এই ইয়াটাতে। তোমরা যারা ক্লাস আজকে করছো এবং যারা আমার ভিডিওটা শুনছো, তোমরা অবশ্যই এডমিটেড স্টুডেন্ট, তোমাদের জন্য এই চমকগুলো একেবারে এই সপ্তাহ থেকে আমি এই ধরনের ধারাবাহিক ভাবে ক্লাসগুলো নেওয়া শুরু করবো। সুতরাং এখানে নামে গ্রামার থাকবে, এটা হচ্ছে অ্যাপ্লাইড গ্রামার। তারপরে আসো এখানে একটা লেটার লিখতে হয়। লেটারটা গতানুগতিক লেটার না, এটা একটা ফর্মাল লেটার, এটা হচ্ছে লেটার টু দা এডিটর। এখানে এই পর্যন্ত 35 থেকে 47 পর্যন্ত বিসিএস এর যে 10টা পরীক্ষা, 11টা পরীক্ষা হয়েছে, কয়েকটা পরীক্ষা স্পেশাল ছিল, ওগুলোতে রিটেন ছিল না, তাই 35 থেকে 47 পর্যন্ত 12 বছর হলেও, 13 বছর হলেও এখানে মূলত পরীক্ষা হয়েছে 11টা রিটেন। এই পরীক্ষাগুলোর মধ্যে 3 ধরনের লেটার আসছে। এই লেটারগুলোর কাঠামো সম্পর্কে যেমন শেখাবো, তেমনি ভাবে লেটারগুলো কিভাবে ইজিলি প্যাসেজ থেকে তুমি একটা লেটারকে ডিজাইন করবা, এই জিনিসগুলো এখানে চলে আসবে। এটা খুব একটা কঠিন না, এটা ফরমেশন শিখিয়ে দিলে সবচেয়ে দুর্বল মাপের স্টুডেন্টটাও অন্য ভালো স্টুডেন্টের চেয়ে ভালো নাম্বার ইনশাল্লাহ তুলে আনতে পারবে। এরপরে আসো সামারি। সামারিতেও 3 টাইপের প্রশ্ন আসছে এই পর্যন্ত। সামারিতে আগে এক সময় সামারি আসতো, দেখো 35 থেকে 44তম বিসিএস পর্যন্ত একরকম প্রশ্ন আসতো স্ট্রেট। 44-এর আগে 34 পর্যন্ত বিসিএস আগে আসতো প্রেসি, প্রিসাইজ। প্রেসি মানেও সামারি, কিন্তু সামারি শব্দ এবং প্রেসি শব্দের মধ্যে পার্থক্য আছে, কিভাবে প্রিসাইজ করা কিভাবে সামারি করার মধ্যে কিছু ব্যবহার্য পার্থক্য আছে, গঠনগত পার্থক্য তো আছেই। তার আগে 35 থেকে বলি, 35 থেকে 44 পর্যন্ত আসতো একটা সামারি লিখো 100 শব্দের মতো, কিন্তু 45 এবং 46 প্রশ্ন আসছে একটা সামারি লিখো, একটা শিরোনাম দাও। এবার 47-এ আরেকটু পরিবর্তন করে আসছে, 3টি পার্ট আসছে, টাইটেল দাও একটা, একটা সামারি করো এবং তোমার নিজস্ব মন্তব্য লিখো, 3টি পার্ট মিলে 20 নাম্বার। এই জিনিসগুলো খুব সহজ এবং এই জিনিসগুলো অনুশীলন করলে তুমি আমার ক্লাস না করলেও পারবা, শুধু আমার বইটা পড়লে অথবা কোনো যেখানে ইনস্ট্রাকশন আছে ওরকম। তবু এগুলো খুব কম সময়ে সহজে স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রসেস গুলো আছে। যেমন একটা শিরোনাম লিখতে বলছে, শিরোনাম লেখার কতগুলো উপায় কিন্তু আছে, এগুলো ক্লাস ইনশাল্লাহ ধরে 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 প্র্যাকটিক্যালি যে কাজটা বলবো, যে কথাটা বলবো, এটা বাস্তবায়ন করে দেখাবো। তুমি বাস্তবায়ন করে আমাকে বলবা তোমারটা ঠিক আছে কিনা, এবং ঠিক হয় নাই জিনিসগুলো ইনস্ট্যান্ট ঠিক করবো। প্র্যাকটিক্যাল কথাবার্তা, কথার কথা নয়, কথা ছলে রং রং মাখা কথা নয়, বাস্তবিক কথা যা বাস্তবায়ন করে ইনস্ট্যান্ট দেখিয়ে দেবো এরকম বিষয়। তাহলে এই 100 নাম্বারের জন্য তোমাকে আমি অ্যাবসলিউট একটা গ্যারান্টি দিচ্ছি। কথা হবে দুইটা। প্রথম কথা হচ্ছে, যারা এই যে আজকের ক্লাসটা যারা ভিডিও দেখছো, ভর্তি হয়ে তুমি আজকের ক্লাসটা লাইভ না করে ভিডিও দেখার অপেক্ষায় বসে আছো, বিসমিল্লাহ করে প্রথম ক্লাসে লাইভ ক্লাস করতেছো না, তোমাকে বলছি তুমি ক্লাসটা লাইভ করবা, নাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে না। এগুলো খুব বেশি প্র্যাকটিক্যাল ক্লাস, রিটেন ইংলিশ ক্লাসগুলো তুমি লাইভে করবে। ক্লাসটা ক্লাসটা ভিডিওতে তুমি আমাকে প্রশ্ন করলে পাবা না, আমাকে মেসেজ করে প্রশ্ন করলে আমি ব্যস্ত থাকতে পারি। এই যেমন আজকে আমি 5 দিন পরে ক্লাস নেওয়ার জন্য একটা শিডিউল ম্যানেজ করতে পারছি। এই তো চাকরির কারণে হোক, অন্যান্য কারণে, বিভিন্ন কারণে একটু ব্যস্ত থাকতে পারি, এই জন্য তুমি লাইভে ক্লাসটা করে জিনিসগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করে ফেলবা। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা ক্লাসে কিছু কাজ দিব, কাজটা করবা।
পরের ক্লাসে এসে কাজটা নিয়ে পড়াগুলো হাজিরা দিবা। প্রতি ক্লাসের শুরুতে 10 মিনিট কথা বলবো শুধু কত ক্লাসের পড়া নিয়ে, কত ক্লাসের পড়াগুলোতে কার কোথায় কি গ্যাপ আছে, এভাবে ধারাবাহিক ভাবে। তাহলে এই 100 নম্বরের গ্যারান্টি তুমি পেয়ে গেছো। এই 100 নম্বরে, তাহলে স্যার এই 100 নম্বর পড়ার সময় আমরা কি প্রিলির সাথে প্রিলির কিছু পড়া এখানে কি আসবে? তেমন একটা আসবে না, এগুলো ফুললি প্রায়োগিক। আচ্ছা, তাহলে প্রিলির ইংলিশের কোন জিনিস কি এখানে আছে? এখানে দেখো, এবার আসো, এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে ট্রান্সলেশন, একটা হচ্ছে এসে। এই ট্রান্সলেশনকে আমি নিয়ে যাব অন্য লেভেলে, যে জায়গাটা সবার জন্য, সারা দেশের বিশেষ করে নন নেটিভ আমরা যারা আছি সবার জন্য সবচেয়ে ভয়ের জায়গা। ওই জায়গাটা তুমি যাবা পরীক্ষার হলে হাসতে হাসতে বুক ফুলিয়ে ইনশাল্লাহ। এবং ট্রান্সলেশনের উপরে আমি ক্লাস নেওয়ার একটা প্ল্যান আছে। আমি আগে ক্লাস নিতাম 11 থেকে 12টা। তাই স্ক্রিপ্ট এই বইটা করার পরে, দ্য স্ক্রিপ্ট বইটা নিয়ে আমি এটা এটা একটা আমার রিসার্চের কাজ, গবেষণা। এই 2-3 দিন পরে খাতে পাবা। দেখার পরে কিচ্ছু করার দরকার নেই, হাত তুলে একটা দোয়া করে দিবা, তোমার জন্য এই পরিশ্রমটা কেমনে করলাম। এই ট্রান্সলেশনে এখন তোমাদের এখানে ক্লাস হবে 15 থেকে 20টা ট্রান্সলেশনের উপর। কেন? কারণ হচ্ছে আমি টোটাল প্রিলির গ্রামারের বেসিকটা ট্রান্সলেশন পড়ানোর সময় পড়াবো। বুঝলে কি ধরনের আপনি ট্রান্সলেশন করে কঠিন করে ফেলবেন মনে হচ্ছে না। ওই যে কথা বলছিলাম, যা বলবো প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখাবো। এখন তোমার কাছে গ্রামারটা হয়ে যাবে আসলে ব্যবহার করার উপযোগী একটা হাতিয়ার। গ্রামারটা আর থাকবে না এমসিকিউ মুখস্থ করা, শব্দ মুখস্থ করা, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস হয়, এরকম করে মনোটোনাস, বিরক্তির কারণ, পড়তে বিরক্ত লাগে, দেখলে দেখলে কেমন যেন কিন কিন লাগে, ওই টাইপের জায়গায় আর থাকবে না। গ্রামারটা হবে সবচেয়ে মজার জায়গা। থ্রু ট্রান্সলেশন ফুল গ্রামারটাকে নিজের মধ্যে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। এবং প্রতিটা আইটেমকে এমন ভাবে ব্যাখ্যা করবো যে ধরো জিরান, তুমি জিরান নেই, আইএনজি হলে জিরান হবে, আইএনজি হলে পার্টিসিপল হবে, আইএনজি অক্সিলারি থাকলে ভার্ব হবে। এরকম কাঠকুট্টা মার্কা, রসহীন, বুধহীন, ছন্দহীন, এরকম জিনিসগুলো আর কত মুখস্থ করবা? আর কোনো মুখস্থ নেই। এমন ভাবে কাজ করবো ট্রান্সলেশন, গ্রামার কখনো আর ভুল হবে না। তুমি লেখার সময়, তুমি অনুবাদ করার সময় তোমার কাছে মনে হবে এটা যাচ্ছে না। এই যাচ্ছে না ব্যাপারটা সিদ্ধান্তে আসার জন্য তোমার মধ্যে যে বিষয়, যে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্টটা তোমার মাথায় থাকা দরকার, ওইটা ঢুকিয়ে দেওয়ার কাজটা আমি ইনশাল্লাহ করবো, কথা দিলাম। ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ট্রান্সলেশন অনেক ক্লাস হবে। এবং আসলে আমরা আসল খেলাটা খেলবো ট্রান্সলেশনের এই জায়গাটাতে। এখানে ক্লাস বেশি লাগবে না, এখানে জিনিসগুলো যত ডিফিকাল্ট মনে হয়, এখানে তোমার কাজ বেশি আমার কাজ কম। কিন্তু এখানে আমার অনেক ক্লাস লাগবে, এখানে আমার কাজ বেশি তোমার কাজ কম এই জায়গায়। তাহলে এটা এমন ভাবে কাজ করবো যেন এখানে এসে হাসতে 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 জিনিসগুলো আমরা ডিজাইন করতে পারি। এসে এসে নিয়েও ক্লাস আছে, আমি এখানে আর কথা বলছি না। তাহলে আমরা ইংলিশকে, ইংলিশের জন্য তুমি যদি এখানে এই যে আমাদের কোর্সে জয়েন করছো, তোমাকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তুমি কিছু যদি আমার সবগুলো ক্লাস লাইভ করো, তোমার যে কোর্স ফি দিয়েছো, শুধু ইংলিশের জন্য এই কোর্স ফি যথেষ্ট হবে না। আজকের ক্লাসটা রেকর্ড থাকবে, শেষ পর্যন্ত আমার এই কথাটাও থেকে যাবে। তুমি যদি আমার সবগুলা ক্লাস লাইভ করে শেষ করতে পারো, তুমি নিশ্চিতভাবে, তুমি জীবনে কোথায় যাও জানি না, তুমি নিশ্চিতভাবে একটি কথা বলতে বাধ্য হবা। আমাকে বলো না বলো, অন্যকে বলো না বলো, তোমার মনে মনে এই কথাটা চিৎকার দিয়ে আসবে, আমার ইংলিশের আমার টাকাটা উসুল হয়েছে, যদি তুমি লাইভ করো। কথা কথা শেষ। তাহলে ইংলিশটাকে আমরা প্রিলি প্লাস রিটেন আলাদা আলাদা, এখানে অনেক প্ল্যান আছে, প্রাতিষ্ঠানিক ভাবে অনেক ইয়ে আছে, কিন্তু ইংলিশটা হবে অন্যভাবে অন্য জায়গায়, হাতিয়ার যেখানে সবাই ফিল করে, ওটাই হবে আমাদের হাতিয়ার। এখানেই হবে চেঞ্জটা ইনশাল্লাহ। তাহলে এরপরে তোমাদের ম্যাথ, ম্যাথ নিয়ে ভোগান্তির যে কারণ নাই এটা আমি বলবো না। সায়েন্সের যারা আছে তাদেরও ম্যাথ নিয়ে ভোগান্তির শিকার হতে হয়, ব্যাপারটা সত্য। আমরা ম্যাথের জন্য যেটা করবো এটা হচ্ছে দুই ক্যাটাগরি করে শুরু থেকে কাজ করাবো। কিভাবে? এই ম্যাথ একমাত্র সাবজেক্ট যেখানে আমরা শুরু থেকে দুই টাইপের ক্লাস দিব। প্রথম টাইপ হচ্ছে তোমার নবম দশম শ্রেণীর, তোমার যে হায়ার ম্যাথ আছে, হায়ার ম্যাথ, এই বই ধরে করাবো। ফোকাসিং ফোকাসিং রিটেন কোশ্চেন প্যাটার্ন, এটা এক ধাপে একজন টিচার ধাপে 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 এই অধ্যায় ভিত্তিক ধরে ধরে আগাই যাবে। তাহলে তাহলে আরেক ধাপ কি? আরেকটা হচ্ছে শীট শীট বেচ, যেমন এই যে এবারে এই সরল লেখার একটা প্রশ্ন আসছে ইন্টারের প্রিলিতে। তারপরে হচ্ছে আমাকে সে দেখাচ্ছে আমাদের অফিসে, আমি একটু কয়েকদিন অফিসেই ছিলাম না, অফিসে সে দেখাচ্ছিল, তো দেখেন মডেল টেস্টে এই প্রশ্নগুলো দিয়েছিলাম, ওগুলো হুবহু ডাইরেক্ট, কোনো সংখ্যা সহ পরিবর্তন না হয়ে আসছে এখানে লেখা শিট গুলো। আর আমাদের যে শিট গুলো দিব এগুলো খুব কোয়ালিটি শিট। কেউ যদি এই লেখা শিট গুলো খুব মনোযোগ দিয়ে পড়ো, তোমার বেসিক
কাঠামোটা মজবুত হওয়ার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি নেই, অহেতুক বিবরণ নাই, আননেসেসারি ডিটেলস নাই, যতটুকু দরকার ততটুকুই খুব গোছানো ভাবে দেওয়া আছে, এবং এগুলা জাস্ট কিছু জিনিস দেওয়া আছে এলোমেলো ভাবে, ওরকম না। যেমন ম্যাথ, ধরো শতকরা, শতকরা থেকে বিসিএস এই পর্যন্ত যত প্রশ্ন আসছে সবগুলো প্রশ্ন কিন্তু শুরুতেই দেওয়া আছে এবং ক্যাটাগরি করে। তার মানে এখানে প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো সহ দেওয়া, ক্যাটাগরি করে দেওয়া, জিনিসগুলো নিয়ে অনেক কাজ করা হয়েছে। খুব কোয়ালিটি শিট, লেটের উপর গুরুত্ব রাখবা। এই জন্য ম্যাথমেটিক্সে এখানে শিট ভিত্তিক প্রিলি সিলেবাস পড়ানো হবে। তাহলে ম্যাথের হিসাবটা সম্পূর্ণ আলাদা, ইংলিশের হিসাব সম্পূর্ণ আলাদা। তুমি গতানুগতিক অনলাইনে, অনেক জায়গায় অফলাইনে বিভিন্ন কোচিং এর যে পরিকল্পনা, এই পরিকল্পনা বা গতানুগতিক তোমার যে চিন্তার মধ্যে আমার কথাগুলো শুনবার পর অবশ্যই চেঞ্জ আসবে, কারণ আমরা সবাই যেভাবে চলবে ওভাবে চলছি না। এই যে মনে করো এখন অনলাইনে বিভিন্ন জায়গায় তোমরা দেখছো ফাউন্ডেশন কোর্স, 19 সালে চালু করছিলাম। আমি এক একটা জিনিস এরকম ইনোভেট করি, সাথে সাথে না নেই, 1 বছর 2 বছর পরে হলেও অন্যরা সেটা ধরে। আমি এখন যে যে প্যাটার্ন গুলো এখন দিচ্ছি, কিছুদিন পরে যেমন আমাদের ফাউন্ডেশন কোর্সের প্ল্যানটা হুবহু কপি করে অনেকে কোর্স চালাচ্ছে, এরকম আছে। কিন্তু আমি নিজে একজন ক্যাডার কর্মকর্তা, আমার নিজের জব এবং লেখালেখি ও বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকার কারণে আমি অত কমার্শিয়ালি প্রতিষ্ঠান বা কোর্স এগুলো নিয়ে অত কমার্শিয়ালি করি না, ধরতে পারে একটা শখের বসে করি। আমার যখন সময় থাকে আমি এটা নিয়ে খুব সিরিয়াসলি ইয়া করি। তবু আমাদের আলোর মধ্যে এখন অনেকগুলো শাখা, এবং এই যে যেখান থেকে এখন পড়াচ্ছি এখান থেকে প্রতি বছর সর্বোচ্চ ক্যাডারগুলো হচ্ছে। কারণ হচ্ছে আমাদের রিটেল এবং ভাইভাতে আমাদের কোনো তুলনা নেই, তবে সেরা ভাবে আমাদের সার্ভিস গুলো আছে। এই জন্য আমাদের স্টুডেন্টের সংখ্যা দেখলে তুমি বুঝবা কেন আমাদের রিটেল এবং ভাইভার স্টুডেন্ট বেশি। তো এই জন্য কিছু ইউনিকনেস আছে। তো এই যে স্টাইলটা, ম্যাথমেটিক্স চলবে এভাবে, শুরু থেকে রিটেনের জন্য বই ধরে, শিট ধরে, প্রিলির জন্য পড়া, এভাবে ম্যাথমেটিক্সটা আগাবে। তারপরে আসো সায়েন্স। সায়েন্স সায়েন্সের প্রিপারেশনটা যারা নন সায়েন্সের আছো তাদের জন্য কঠিন, যারা সায়েন্সের আছে সায়েন্সের ওদের জন্য আসলে সায়েন্সটা সহজ। এখানে যত প্রায়োগিক আসো, তার ওই যে বেসিকটা আছে, বেসিকটা থেকে সে অনুমান করে, কারণ সায়েন্সের প্রায়োগিক বিষয়গুলো সাধারণ জ্ঞানের প্রায়োগিক বিষয়ের মতো অত জটিল না। এটা জাস্ট যা হবে হবে, যা হবে না হবে না, এরকম। এখানে সায়েন্সে আমরা যেটা করবো এটা হচ্ছে আমাদের রেগুলার যে সায়েন্সের শিক্ষক ডাক্তার আর একই স্যার ক্লাস নেন, উনি হচ্ছেন এই চিরং মেডিকেলে এখন ঢাকায় পোস্টিং, তার এমডি করছেন, 39 BCS এর ক্যাডার, হেলথ ক্যাডার ডাক্তার, পড়াশোনা চিরং মেডিকেল থেকে। উনি পড়ান আদনান ইউসুফ, উনি হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, না অ্যাপ্লাইড কেমিস্ট্রি বোধহয়, অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে এডুকেশন ক্যাডারের এই নিয়ে ক্লাস নেন। আর একজন ক্লাস নেন, উনি মাঝে মধ্যে 2টা টপিকের উপর ক্লাস নেন, জাস্ট স্পেশাল, উনি ট্যাক্স ক্যাডারের মানুষ। এরা বিজ্ঞানটা পড়াবে। কিন্তু এখানে আরেকজন আছে পায়েল, তোমাদের এখানে কোর্সের যে মডারেটর, ইনি হচ্ছে মেরিন সায়েন্সের স্টুডেন্ট। এই মেরিন সায়েন্সের পায়েল স্যার, ইনি মূলত সবচেয়ে বেশি পুরা কোর্সটা কিভাবে শেষ হচ্ছে, স্টুডেন্টরা বিশেষ করে নন সায়েন্সের যারা আছে তাদের কাছে সায়েন্স অনেক কঠিন লাগে, অনেক সহজে জিনিসগুলো শেষ করা যায়, অথচ অনেক আননেসেসারি টাইম ওয়েস্ট করে স্টুডেন্টরা। শুরুতেই তোমাদেরকে একেবারে এই যে এই সপ্তাহে বা নেক্সট উইকে যখনই বিজ্ঞানের ক্লাস থাকবে, উনি পায়েল স্যার আসবেন, যিনি একেবারে কোর্সের মেইন কোর্স কোঅর্ডিনেটর। ইনি তোমাদেরকে অধ্যায় ধরে ধরে জিনিসগুলো করবেন। শুরু থেকেই যেন প্রি ক্লাস রিটেনের প্রিপারেশনটা হয়, এটা মিড লেভেলে গিয়ে একরকম, শুরুতে একরকম, রিভাইজ লেভেলে গিয়ে একরকম, ওরকম না, এটা এক টানা শেষ হবে। কারণ সায়েন্স কঠিন আছে, সায়েন্সকে রিভাইজ করার দরকার আছে যারা নন সায়েন্সের আছে। এটাতে যেটা ধরবো, ধরো মনে করো একটা চ্যাপ্টার লাইট, এই লাইট চ্যাপ্টারটা, তো শুরুতেই ওনার কাজ হবে, ইনি তোমাকে শুরুতেই ক্লিয়ার করবেন প্রিলি এবং রিটেন, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি এমসিকিউ গাইড নিয়ে শুধুমাত্র বেনিয়া সহকলা, বেয়ানি সহকলা মুখস্থ করে লাইটের পড়া শেষ করে দাও, হবে না। এখানে রিটেনে কি কি প্রশ্ন আসতে পারে, প্রিলিতে কি কি প্রশ্ন আসতে পারে, অধ্যায় ধরে পুরো সায়েন্সকে আগে থেকে গুছিয়ে দিবেন, ওভাবে পরীক্ষা নেবেন। এভাবে সায়েন্সটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। সায়েন্সের জন্য তোমার মেটেরিয়াল থাকবে, 2টা মেটেরিয়াল বেসিক দরকার, একটা হচ্ছে শীট, আর একটা হচ্ছে আমাদের শীট, একটা হচ্ছে কি নবম দশম শ্রেণীর জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স বই। তারপর নবম দশম শ্রেণীর ফিজিক্স, নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি, নবম দশম শ্রেণীর বায়োলজি, সবগুলো লাগবে। এতগুলো বই স্যার আমরা কি আবার 9-10 গিয়ে সায়েন্সে ভর্তি হচ্ছে নাকি, এরকম মনে হতে পারে। লাগবে, পুরো বই পড়া লাগবে না, কোন বই থেকে কি পড়বা, লাইট পড়ার সময় ফিজিক্স থেকে কোন জায়গাটা নিবা, কথা বলছো কিনা। মনে করো কোনো একটা বিক্রিয়া পড়াচ্ছে, কেমিস্ট্রি থেকে, কেমিস্ট্রি বই থেকে কোন চ্যাপ্টারটা পড়বা, ওরকম ধরে। কিন্তু বইগুলো কালেক্ট করে নিবে, এগুলো ঘুরবো, এগুলো সস্তায় পাওয়া যায়, এই বই সবগুলো লাগবে, সব লাগবে, 9-10 সব। তাহলে সে এই, আর কি লাগবে, আরেকটা জিনিস লাগবে, প্রিভিয়াস কোয়েশ্চেন, প্রিভিয়াস
তাহলে প্রিভিয়াস কোশ্চেন কি স্যার? আমাদের আমাদের তো গাইড আছে, গাইড গাইড তো সবার কাছে থাকবে, আমরা তো গাইড কিনতে মানা করছি না, গাইড তোমার লাগবে। কিন্তু শুধু গাইডের উপর নির্ভর করে প্রিপারেশন এখন নেওয়া যাবে না, গাইড হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ার জন্য। প্রিভিয়াস কোশ্চেন বলতে আমি প্রিভিয়াস প্রশ্ন বলে দিই, আমি জানি তোমার কাছে অবশ্যই বাজারে প্রচলিত কোনো না কোনো বই আছে, অথবা দুইটা তিনটা বইও আছে। ওগুলো থাকুক, ওগুলো থাকাটাই স্বাভাবিক। থাকলে ফেলে দাও ওরকম না, আবার কোনো বই নিও না ওরকম না, বই নাও। কোনো বই খারাপ না, বাজারে সবচেয়ে খারাপ বইটা থেকেও ভালো কিছু পাওয়া যায়। হ্যাঁ, প্রিভিয়াস বলতে এখানে লিখিত প্রশ্ন। কি প্রশ্ন? লিখিত প্রশ্ন। লিখিত প্রশ্ন এগুলো কোথায় পাবে স্যার? রিটার্নের গাইড কিনবো আবার এত বড় 13,000 টাকা দিয়ে না? ওটা টেনশন করো না, এগুলো আমরা দিব। পিডিএফ দিয়ে দিব, ওগুলো সিট আকারে দেওয়ার দরকার না, কারণ এগুলো দেখলে হবে তুমি। রিটার্নের প্রশ্ন তো এমসিকিউ না, তোমার মুখস্থ করতে হবে। সুতরাং এগুলো আমরা দিব। পিডিএফ দিয়ে দিব, অফলাইন স্টুডেন্ট অনলাইন স্টুডেন্ট সবাইকে পিডিএফ দিব। কারণ তোমার এগুলো দেখা দরকার, ওগুলো কিছু করার দরকার নেই। এটা লাগবে। কারণ তুমি কোশ্চেন যদি না বুঝো তাহলে তোমার পড়াশোনার ধারা পাবে না। বিজ্ঞান, তাহলে এখানে বিজ্ঞানের মধ্যে আইসিটিটাকে বলে দিই, যেন আমার ক্লাসের পরিধি অনেক লম্বা না হয়। আইসিটি, আইসিটিতে আমরা কিন্তু একটা শিট দিব প্রিভিয়াস কোশ্চেন গুলোর সলিউশন সহ। কিভাবে? পিডিএফ, প্রিন্টেড না। কারণ হচ্ছে আমরা শিট দেওয়ার যে কমিটমেন্ট, ওগুলো প্রিন্টের জন্য। রিটেনের শিট সবগুলাই তুমি পিডিএফ তোমরা নিজেরা ফটোকপি খরচ দিয়ে নিয়ে নিবে, এবং ওগুলো আমরা এমন ভাবে সাজিয়েছি যেন ফটোকপিতে টাকা খরচ না হয়। রিটেনের এটা আমরা একটা অলরেডি রেডি করা আছে, শুধুমাত্র ওই এখানে কোনো আপগ্রেডেশন আপডেট মানে তেমন টেনশনের দরকার নেই, কারণ এগুলো সায়েন্স, এগুলো রিজিক বিষয়। সুতরাং এই শীটটা ফটো করে নেবা আইসিটির ক্ষেত্রে, আইসিটি বাকি প্রিলিমিনারি থেকে শুরু করে কিভাবে পড়বে একটা বিজ্ঞান শিক্ষক আরো বলবে। তারপরে আসো, তোমরা যেটা পড়ে অনেক টাইম ওয়েস্ট করবা, ওটা ওগুলা হচ্ছে কি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল, এই দুইটা বিষয়। এখানে রিটেনে হচ্ছে 300 নম্বর, প্রিলিতে এগুলো এখন দুইটা মিলে 50 নম্বর এরকম বোধহয়। আগে এটা 30 ছিল, এটা 20 ছিল, এখানে এটা 25, এটাও 25 ছিল। এই যে ব্যাপারটা, এটাতে তোমার বই হিসাবে কি কি লাগবে? বই হিসাবে নবম দশম শ্রেণীর কয়েকটা বই নিবে। একটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে ইতিহাস, ইতিহাস। তৃতীয় নম্বর হচ্ছে একটা সংবিধান কিংবা পুরোনো বইয়ের দোকান থেকে। এগুলো সব নিয়ে ফেলবা। এগুলো এখান থেকে আমরা কুরিয়ার করে তোমাকে পাঠিয়ে দিব, এরকম তো সম্ভব নয় এতগুলো বই। এগুলো সব বই, সরকারি বই, সব সরকারি বই, এটাও সরকার নিবে সাদা। তারপরে হচ্ছে আরেকটা বই নিবা, পরিণীতি। তারপরে একটা দুইটা মানচিত্র নিবা। মানচিত্র টিচার যখন মানচিত্রের ক্লাস করাবে, তুমি মানচিত্রের সামনে দাঁড়িয়ে থাকবা মোবাইলটা নিয়ে, অথবা তুমি ভালোভাবে ক্লাসটা করবা। পরে তোমার টিচার যেগুলো পড়াইছে এগুলো তুমি মানচিত্রে নিজে নিজে দেখো। ওগুলো ফরজ। মানচিত্র থাকবে তোমার পড়ার টেবিলের সামনে, মানচিত্র থাকবে তোমার বাথরুমের দরজার সামনে। বাথরুম থেকে বাথরুমে যাওয়ার আগে আগে দাঁড়াবা, দেখবা প্রতিদিন একটু একটু ম্যাপটা দেখবা। এখন অ্যাপ্লাইড বিষয় আসছে, মুখস্থ কোনো কিছু না দেখেই তোমাকে সিদ্ধান্তে আসতে হবে, এরকম এই জিনিসগুলো। তাহলে এর বাইরে কি আর কোনো বই পুস্তকের দরকার আছে? এর বাইরে যেগুলো দরকার হবে, এর বাইরে কিছু জিনিসের দরকার আছে, যেমন আন্তর্জাতিক বিষয়গুলিতে এখানে এই তোমাদের 9-10 একটা ভূগোল বই আছে। ভূগোল বই, ভূগোল বই তোমার লাগবে আন্তর্জাতিক পড়ার জন্য। তাহলে ভূগোলের জন্য লাগবে না? লাগবে। ভূগোল বইয়ের ভূগোল অংশ পড়ার জন্য লাগবে। আবার ভূগোল বইতে আন্তর্জাতিক জিওপলিটিক্স এবং ওই যে ভূরাজনীতি এবং পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে যে বিবরণ, এই টাইপের বিষয়গুলো থেকে কিছু জিনিস ভূগোল থেকে পড়তে হয়, এই জন্য 9-10 ভূগোল বইটা লাগবে। তাহলে আর্টস এর বই বেশি ওরকম না, কমার্স ছাড়া সায়েন্স এবং আর্টস এর প্রায় সব 9-10 সব বই তোমার বাসায় লাগবে, এগুলো তুমি নিবা। এখন এই জিনিসগুলোর বাইরে আমরা কিভাবে তোমাদেরকে নিয়ে আগাবো? তুমি এখানে অনেক টাইম ওয়েস্ট করবা আননেসেসারি। এখানে তোমার কয়েকটা কাজ হচ্ছে, একটা হচ্ছে রিটেনের, রিটেনের বাংলাদেশ আন্তর্জাতিক মানে পত্রিকা, এবং পত্রিকা থেকে তোমার প্রশ্ন আসবে 100%। এটা কি ধরনের কথা স্যার? পত্রিকা থেকে 100% প্রশ্ন আসবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। যদি কেউ বলে পত্রিকা থেকে আসে নাই, পত্রিকা থেকে হয় নাই, তাহলে সে বিসিএস। আমি তো ক্যাডার কর্মকর্তা হয়ে বলছি, আমি এগুলো পড়াচ্ছি হাত ধরে প্রতি বছর, বস্তা বস্তা ক্যাডার বানাচ্ছি। পরীক্ষা দেওয়ার দরকার নাই, বানিয়ে কথা বলার দরকার নাই, প্র্যাকটিক্যাল কথা। রিটেন পরীক্ষা দিয়ে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি পরীক্ষার হল থেকে বের হয়ে তোমার মুখ থেকে বের হবে আরেকটু পত্রিকা পড়লে ভালো হতো। পত্রিকা যদি আরেকটু বেশি পড়তাম ভালো হতো, এত আজাইরা নোট টোট না করে। অ্যাবসলিউটলি। এর জন্য কি করা দরকার? তুমি পত্রিকা পড়বা, পত্রিকা ডেলি কিনতে পারো, লাইব্রেরিতে গিয়ে পারো পড়বা। আর যদি না পারো, আমরা এই জায়গার জন্য এই পত্রিকা পড়া যে ইম্পর্টেন্ট, এটার জন্য আমরা তোমাদেরকে মাসিক শীট দিব। মাসিক শীট,
মনে করো 12 মাসে 12টা আলাদা শীট, এগুলো তোমাদের যে এই যে কোর্সের সাথে রিলেটেড শীট গুলোর বাইরে। এগুলো হচ্ছে পত্রিকা থেকে অর্থনীতি রিলেটেড, মনে করো আমাদের নিজস্ব একটা পরিকল্পনা থাকে, অর্থনীতি রিলেটেড তোমাকে 3টা আর্টিকেল কালেক্ট করে দিলাম, জলবায়ু রিলেটেড 3টা আর্টিকেল কালেক্ট করে দিলাম, সংবিধান রিফরমেশন, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, এই সমস্ত বিষয়ের উপরে 3টা মেগা মেগা আর্টিকেল দিলাম। এই জিনিসগুলো তোমাদেরকে পড়াবো, এগুলোর উপর পরীক্ষা নিব এবং এগুলো আমরা নিজেরা দিব। সুতরাং পত্রিকা পড়ার যে জঞ্জাট, কারণ পত্রিকা থেকে তুমি যদি সাকিব আল হাসান আগামী পাকিস্তান সিরিজ থেকে বাংলাদেশে যোগদান করছে এই ধরনের আর্টিকেল, বা শেখ হাসিনা সরি মনে করো নেত্রী একবারে ইন্ডিয়ান একটা নায়িকা নিয়ে তুমি আধা ঘন্টার একটা লম্বা একটা আর্টিকেল পড়লা, তুমি মনে মনে ভাবতেছো আই এম হ্যাভিং কোয়ালিটি টাইম রিডিং দিস নিউজ পেপার, আই এম বিং রিচড, নাকি এরকম ভাবছো? এগুলো দিয়ে তো কোনো কাজ হবে না। যা পড়তে হবে তা ছাঁটাই করা, সর্টিং এর যে একটা কাজ, সর্টিং বাছাই, শর্ট না, এই কাজগুলো আমরা করে দিব। এগুলো আমরা তোমাদেরকে পিডিএফ করে আমরাই দিয়ে দিব। তাহলে বাংলাদেশ আন্তর্জাতিকের উপরে মনে করো 12 মাসে 12টা শীট, পারলে শীট গুলো ছোট বড় হবে, এভাবে আমরাই করে দিব। তোমরা এই বইগুলো পড়বা, পাশাপাশি এই জিনিসগুলো পড়বা, এগুলো হচ্ছে রিটেন রিটেন রিটেন। এবং বর্তমান সময়ে সাধারণ জ্ঞানে যে সমস্ত বিষয় প্রশ্নগুলো আসছে, যেমন আন্তর্জাতিক এবারে প্রশ্ন আসছে নিচের কোনটি এই বাংলাদেশের এই ইয়ার জন্য, অর্থনীতির জন্য বিপজ্জনক, মানে এখানে মুদ্রা পাচার, এমন একটা প্রশ্ন আসছে যেটা খুব পুরোপুরি প্রায়োগিক, মানে তুমি অর্থনীতি রিলেটেড পুরো অধ্যায় বই পড়ে গেলেও উত্তরটা করতে পারতেছো না, এই টাইপের। তো এই জিনিসগুলো এখান থেকে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে টোটাল আমাদের পরিকল্পনা। এখানেই এই সবগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি। ছোট ছোট আরো কিছু বিষয় আছে যেগুলো প্রিলিতে আছে কিন্তু রিটেনে নাই, আমি রিটেন প্লাস প্রিলির সাথে কম্বাইন করে বললাম। এখানে তোমাদের এই যে প্রথম অংশ, প্রথম এখানে তুমি দেখতে পাচ্ছ পরিকল্পনা, প্রথম ধাপ দেখছো, এখানে 3টি ধাপ থাকবে, তিনটি ধাপ। প্রথম ধাপে দেখো এখানে আমরা এই ঘরে এই ঘরে দেখিয়েছি, মনে করো বাংলা, বাংলা ব্যাকরণের ক্লাসে কি পড়াবে ওটা কিন্তু টপিকটা লেখা আছে, বাংলা ব্যাকরণ ও সাহিত্যের কিছু লিখিত সিলেবাস নিয়ে তুলনামূলক আলোচনা, কম্পারেটিভ ডিসকাশন। হ্যাঁ, তারপরে হচ্ছে বাংলা সাহিত্য, বিগত বছরের প্রশ্নাবলীর সমাধান নিয়ে আলোচনা, কিভাবে সমাধান করবে এগুলো নিয়ে। এভাবে বাংলা ব্যাকরণ, এগুলো হচ্ছে টোটাল রিটেনের ক্লাস। এভাবে আমরা প্রথম ধাপে এই ক্লাসগুলো করাবো। এখানে ইংলিশের কয়েকটা ক্লাস দেখানো হয়েছে, কিন্তু ইংলিশে আসলে শুধু ট্রান্সলেশনে এতগুলো ক্লাস যেহেতু করাবো, তার মানে আমরা বছর ব্যাপী ধাপে 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 প্রিলি প্লাস রিটেনকে মিলিয়েই আগাবো, শুধু প্রিলিকে ফোকাস করে না, আবার শুধু রিটেনকে ফোকাস করে না। আচ্ছা, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স এর জন্য এখানে যে অংশটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মূলত 9-10 এর নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা, নবম দশম শ্রেণীর 9-10 এর অধ্যায় ভিত্তিক আলোচনা। এই অংশটা শেষ করার পরে আমরা লেকচারশিপ ভিত্তিক ম্যাথে যাবো, অথবা মাঝে মধ্যে লেকচারশিপ ভিত্তিক ক্লাস দিব। এটা হচ্ছে লেকচার 1। এবার আসো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে অ্যাসাইনমেন্ট করানো হবে নবম দশম শ্রেণীর এই যে বইগুলো লিখে দিছি, তখন বিজ্ঞানে কি পড়বা, বাংলায় কি পড়বা, বাংলাদেশ আন্তর্জাতিক কোনটা কোনটা বোর্ড বই লাগবে, এই বোর্ড বইগুলো লাগবে, কারণ এগুলোর উপর তোমাকে হোমওয়ার্ক দিব। বলবো এই সপ্তাহে নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা এই 4টা চ্যাপ্টার পড়ে আসো, আগামী বৃহস্পতিবারে এই 4টা চ্যাপ্টারের উপরে তোমার পরীক্ষা। এগুলো তুমি রিডিং পড়বো ওটার উপর, তাহলে এগুলোর উপর কি কোনো ক্লাস করানো হবে না? ক্লাসের তাহলে ক্লাস চলতে থাকবে। আর ওই পরীক্ষাগুলো অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো একটু ভিন্ন, অ্যাসাইনমেন্ট টেস্টের একসাথে 2টে কাজ করা হয়, প্রিলিভ কনসেপ্ট ক্লিয়ার, ডিটেলের কনসেপ্ট ক্লিয়ার। যারা অ্যাসাইনমেন্ট গুলো ভালো করে তারা কখনো প্রিলিফিল করে না। অনেকে কোচিং এ মনে করো এখানে 900 জন ভর্তি আছে, 900 জন কি 900 জন সিরিয়াসলি পড়াশোনা করে, এই জন্য অনেকে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়া সাকসেস হওয়া এগুলো সম্পূর্ণ নিজের উপর। কোনো কোচিং তোমাকে চাকরিও দিতে পারবে না, কোচিং তোমাকে চাকরির গ্যারান্টিও দেয় না, কোচিং এর কাজ চাকরি দেওয়াও নয়। কোচিং এর কাজ হচ্ছে একটা মেকানিজম রেডি করা, এই যে স্টেজে আমি দাঁড়াইছি, আমি একজন ক্যাডার কর্মকর্তা, আমি ইংলিশ নিয়ে কাজ করি, আরেকজন বাংলা নিয়ে কাজ করে, আরেকজন ম্যাথ নিয়ে কাজ করে, আরেকজন সায়েন্স নিয়ে কাজ করে, যারা যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে এনে টাকা পয়সা দিয়ে লেকচারশিট গুলো গুছিয়ে দিয়ে নিয়মিত পরীক্ষা নেওয়া, সিলেবাসটা শেষ করার জন্য একটা আয়োজন করা, একটা মেকানিজম রেডি করে দেওয়া। এর বাইরে কোচিং এর আর কি কাজ? কোচিং তোমাকে পেন ড্রাইভ দিয়ে মাথায় পানি তথ্য ঢুকিয়ে দিয়ে কাটা বানাইতে পারবে না। সুতরাং এই কাজগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। তুমি যেখানে থাকো, দেখে যে প্রাথমিক অনলাইনে কোচিং যেমন কতটা আছে, যে পোস্টাল ক্যাডার, ওর নাম হচ্ছে নূর নবী, পোস্টাল ক্যাডারে যে ফার্স্ট হয়েছে সে কিন্তু আমাদের অনলাইনের স্টুডেন্ট। সে এখন একটা জব করে সচিবালয়ে। তো সে অনলাইনে কোচিং থেকে ক্যাডার পাই নাই। তারপরে হচ্ছে আমার এর আগের ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে এরকম ক্লাস করে, অনলাইনে ভাইভাতে সে এখানে পুরো ঢাকা থেকে চিটগাং এসে সে ভাইভা দিছে, মানে মক ভাইভা অ্যাটেন্ড করছে, ক্যাডারও হয়েছে, পুরো কোর্সটা করছে সে অনলাইনে। এই জন্য অনলাইনে করলে যে তোমার হবে না ওরকম না, এটা নিজের সাথে নিজের প্রতি তুমি কতটুকু যত্নশীল এটার উপর নির্ভর করবে তোমার ফিউচারটা কিরকম। 30 বছর ভালো গাড়িতে চলার জন্য, ভালো পরিচয়ের জন্য, টাকা পয়সার জন্য না, টাকা তুমি যে কোনো কিছু করলে পাবা।
আজকে যদি তুমি পানের একটা বড় টিন নিয়ে পাইকারি বাজারে গিয়ে পান সুপারি কিনে পান বেচা শুরু করো, শিক্ষিত একজন গ্রাজুয়েট হিসেবে 5 বছর পানের ব্যবসা করলে তোমার পানের ইন্ডাস্ট্রি হয়ে যাবে। ওখান থেকেও টাকা আসবে। টাকা আসার জন্য কিচ্ছু লাগে না, টাকার জন্য না, আত্মপরিচয়ের জন্য, সম্মানের জন্য, সম্মানের জন্য, তোমার ফিউচার পরবর্তী প্রজন্মের জন্য। এই ডেডিকেশনটা দাও, ফিউচারটা চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দ্বিতীয় ধাপের পরিকল্পনা হচ্ছে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কাজ। এরপরে তৃতীয় ধাপ ওই যে লেকচার শিট ভিত্তিক। এখানে এই একেবারে সুস্পষ্ট পরিকল্পনা আছে। যারা তোমরা এডমিশন নিয়েছো তোমাদেরকে হয়তো কোর্স প্ল্যানটা দিয়েছে, না দিলেও আজকে দিয়ে দিতে পারবো। এই যে তোমার মনে করো প্রথম ক্লাসে ডক্টর নিয়ামতুল্লাহ শিপন স্যার পড়াবেন এবং শিক্ষক সহ অ্যাসাইন করা আছে। মনে করো এখানে এসে কোন স্যার পড়াবেন, মনে করো এখানে এসে কোন স্যার পড়াবেন, এভাবে সুন্দর একটা পরিকল্পনা আছে। এগুলা একটা দেখিয়ে দেওয়ার মতো কিছু নাই, এখানে টোটাল ক্লাসের সংখ্যাগুলো দেখানো হয়েছে। কিন্তু এখানে তোমাকে পরের ধাপে আমি কিছু জিনিস দেখাবো, এটার জন্যই এটা খুলছি। এই সবগুলা ক্লাস কোন ক্লাসে কি পড়ানো হবে, কত নম্বর লেকচারে কোন চ্যাপ্টার পড়ানো হবে, কি টপিক, এগুলা ক্লিয়ার করে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবার আসো, তোমার এই যে টোটাল 1 বছর ধরে আমরা পড়বো, এই 1 বছরে তোমার এখানে যেগুলো লেখা আছে এর বাইরে তোমার কতগুলো রিটেন পরীক্ষা হবে শুরু থেকেই। টিচার যা পড়াবে তার উপর। তোমাকে যদি আমি বলি বাংলাদেশের জলবায়ু সমস্যা এবং বিশ্ব জলবায়ু সমস্যা নিয়ে আগামী সপ্তাহে পরীক্ষা, তুমি কি পড়বা, কি ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, পরীক্ষার প্রশ্ন উত্তরে তুমি কি কি লেখা উচিত, কোন ধরনের প্রশ্নের মধ্যে নতুনত্ব আসছে, কোন ধরনের তথ্যগুলো দেওয়া উচিত, এটা তুমি জানবা না। তুমি একটা গাইড থেকে পড়লেও গাইডের উত্তর কি বই দিয়ে লিখলে হবে? তোমাকে কে বলছে গাইডে যেটা লেখা আছে সেটা শুদ্ধ? তোমাকে কনফাইন্ডলি বলছে গাইডে যেটা লেখা আছে, গাইডের বইয়ের এই যে একটা স্যাম্পল বা নমুনা উত্তর হিসেবে ওখানে তো লিখে একটা নমুনা উত্তর, ওখানে তো লেখা নেই উত্তর। উত্তর বলে না, এগুলো বলছে নমুনা, মানে এরকম এই টাইপের করে। ওটাই উত্তর, এরকম তো কোনো গাইডে লেখা থাকে না। তুমি তো জীবনে ওটাই খেয়াল করো নাই যে এটা এটা উত্তর নয়, এটা নমুনা। অঙ্কের মধ্যে লেখা থাকে উত্তর, মানে এটাই উত্তর। এখানে 16 এখানে 17 হলে হবে না, এই জন্য ওটা উত্তর। কিন্তু সাধারণ জ্ঞান বাংলা মানে এই যে এরকম বিষয়গুলোর ক্ষেত্রে লেখা থাকে নমুনা অ্যান্সার, স্যাম্পল অ্যান্সার, মানে এটা নমুনা, এটা উত্তর না। ঠিক, অথচ তুমি এটাকে উত্তর মনে করে বসে আছো। এ ধরনের সমস্যাগুলো হবে। এই জন্য টিচার যা পড়াবে তার উপর মাসিক 2টা পরীক্ষা হবে রিটেন, বড় প্রশ্ন ছোট প্রশ্ন এগুলো লেখা, এগুলা আলাদা করে দেওয়া হবে। কিন্তু এর বাইরে এখন থেকে প্রথম সপ্তাহ থেকে তোমাদের পরীক্ষাগুলো স্টার্ট হবে। এই পরীক্ষাগুলোর জন্য কতগুলো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্ট তাহলে স্যার এত শুরুতেই অ্যাসাইনমেন্ট কেন শুরু করে দিচ্ছেন? এগুলো হচ্ছে প্রিলির অ্যাসাইনমেন্ট, যেগুলো রিটেনের বেসিক, আবার প্রিলিরও ফাউন্ডেশন। হ্যাঁ, এই মূল বই বোর্ডের বইগুলো পড়ে ফেলতে হবে এবং ওগুলোর উপর পরীক্ষা দিতে হবে সপ্তাহে। এই দেখো, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা তোমাদের প্রথম পরীক্ষা। এখানে এই 3টে চ্যাপ্টার পড়বা, শুধুমাত্র 3টে অধ্যায়। এই শুধুমাত্র 3টে অধ্যায় পড়ে 50 নম্বরের একটা পরীক্ষা দিবা, 1 বাক্য উত্তর লেখা। হ্যাঁ, এভাবে এভাবে তোমার প্রথম ধাপে বোর্ডের সকল বই শেষ করানো হবে। ছোট 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 সিলেবাস, বড় বড় না, যেন তুমি হাসতে হাসতে খেলতে খেলতে উঠতে বসতে জাস্ট চুপ বলিয়ে পড়া বই শেষ করতে পারো। হ্যাঁ, তাহলে এখানে প্রথম ধাপে এভাবে পরীক্ষা এখানে দেওয়া আছে। এই টোটাল 18টা পরীক্ষা, 18টা পরীক্ষার মাধ্যমে পুরোটা এই দেখানো হয়েছে। এখানে 18, এখানে আরো বেশি আছে, কিন্তু এখানে কয়েকটা পরীক্ষা মার্চ হবে, 2টা পরীক্ষা একসাথে, কারণ সিলেবাস ছোট করে দেওয়া আছে তাই। তারপর যেমন এখানে 2টি চ্যাপ্টার আছে, এখানে হয়তো 3টা চ্যাপ্টার মিলে এক জায়গায়, এই জন্য পরীক্ষার সংখ্যা কমতে পারে, কারণ পরে এখানে রিটেনের কিছু পরীক্ষা ঢুকবে। ওই যে রিটেনের বড় প্রশ্ন ছোট প্রশ্ন লেখার কিছু পরীক্ষা ঢুকবে, এই জন্য এখান থেকে কিছু পরীক্ষা কমিয়ে, কারণ এগুলোও তো রিটেন, এগুলো তো 1 বাক্য উত্তর, ওগুলো লম্বা করে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখতে হবে ওই উত্তর। ওগুলো লিখে লিখে তার ছবি তুলে দিবা। এখানে মডারেটর আছে, কোঅর্ডিনেটর আছে, ওরা মূল্যায়ন করে তোমাকে দিবে কোন জায়গায় কি কি সমস্যা, কি কি আপডেট করতে হবে, তাৎক্ষণিকভাবে পেয়ে যাবা। হয়তো 1 দিন অথবা 2 দিন পরে তুমি তাৎক্ষণিকভাবে ছবি তুলে দিলে অথবা পিডিএফ করে দিলে, ওখানে তোমাকে মূল্যায়ন করে জিনিসগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেবে। আলাদা করে মানুষ রেডি করা আছে, টিচার রেডি করা আছে। তারপরে আসো, এরপরে অ্যাসাইনমেন্ট, এরপরে আমাদের মূল পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। এগুলো এমসিকিউ, এগুলো এমসিকিউ। এমসিকিউতে ছোট ছোট ভাগে একবার তোমার এখানে প্রিলির পুরো সিলেবাসটা একবার শেষ করানো হয়েছে অ্যাসাইনমেন্ট টেস্টে। দ্বিতীয় ধাপে এসে সিলেবাসটাকে আরেকবার শেষ করানো হবে। এখানে এসে এই যে মনে করো এক্সাম 1, এগুলা কিন্তু বিষয় বিষয় ধরে ধরে কাজটা করা হয়েছে। মিক্স করলে স্টুডেন্টরা বুঝতে পারে না, কি পড়া কতটুকু গোছালো ধরতে পারে না। মনে করো বাংলা 1 এর মধ্যে ব্যাকরণের মধ্যে এখানে এই চ্যাপ্টার গুলোর উপরে থাকবে, এবং সাহিত্যের এই টপিক গুলো থাকবে। এবং এগুলোর উপরে তোমার 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, এই একটা পরীক্ষা। মনে করো ইংলিশ 1 গ্রামারের মধ্যে এই চ্যাপ্টার, লিটারেচারের মধ্যে এই চ্যাপ্টার, এটার উপরে তোমার 100 নম্বরের পরীক্ষা। এভাবে সিলেবাসকে দ্বিতীয় ধাপে একবার শেষ করানো হবে। প্রথম ধাপে অ্যাসাইনমেন্ট টেস্ট, দ্বিতীয় ধাপে সাবজেক্টিভ টেস্ট। তাহলে এভাবে এই পুরো সিলেবাসটাকে শেষ করার পরে এই ধাপে এবার আসবে রিভিউ টেস্ট। মনে করো শুধু বাংলার উপরে 100 নম্বরের পরীক্ষা,
শুধু ইংলিশের উপর 100 নম্বরের পরীক্ষা, রিভিউ টেস্ট, এগুলো কিন্তু সপ্তাহে একটা একটা, মানে পুরো সপ্তাহ ধরে পুরো সাবজেক্টটা, এর মধ্যে লেকচার শিট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট করানো হয়েছে, ছোট ছোট ভাগ করে পরীক্ষা নেওয়া হয়েছে, 3 বার পুরো জিনিসটা শেষ করানো হয়েছে। চতুর্থবারে এসে তুমি যেন পুরো একটা সাবজেক্ট এক সপ্তাহ ধরে পুরোটা রিভাইজ করার পর 100 নম্বরের একটা রিভিউ টেস্ট দিতে পারো। এভাবে এটা হচ্ছে স্টেপ 3। এরপরে আসে স্টেপ 4। স্টেপ 4 এর মধ্যে এখানে আমাদের এখানে মডেল টেস্ট থেকে 2 ধরনের, এটা অন্য কোথাও হয় না। মডেল টেস্ট 2 ধরনের, এগুলো হচ্ছে এরপরে এই ধাপে এসে আবার 200 নম্বরের পরীক্ষা হবে। এই 200 নম্বরের পরীক্ষার মধ্যে টোটাল সিলেবাসটাকে একবার শেষ করা হবে, একবার। তাহলে একবার, তাহলে এখানে ভিন্ন রকম কি হলো না, প্রথমে টোটাল প্রিলি সিলেবাসটাকে 6 ভাগে ভাগ করা হবে। ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে ধরো তোমার এই পরীক্ষা 1, এক্সাম 1, এক্সাম এই যে এক্সাম 1, টেস্ট 1, 1 এর টোটাল মার্কস হবে কত? 200। এই 200 নম্বরের জন্য বাংলায় বিশেষ পরীক্ষায় বাংলায় পূর্ণ নাম্বার কত? 30। এই 30 মার্কসের জন্য তুমি শুধু এই অধ্যায়গুলো পড়বা, এই অধ্যায়গুলো থেকেই 30 নাম্বার আসবে। ইংরেজি 30 নাম্বার এখান থেকেই আসবে, শুধু এই অধ্যায়গুলো থেকে। গণিত 20 নাম্বার, শুধু এই অধ্যায়গুলো। এভাবে মানসিক দক্ষতা 15, বাংলাদেশ বিষয় হলে 25, আন্তর্জাতিক বিষয় হলে 25, ওই যে 25 এখানে, এখানে শুধু এই এই চ্যাপ্টার গুলো। তাহলে এক্সাম 1টা হবে 200 নম্বরের, কিন্তু 200 নম্বরের জন্য নির্দিষ্ট কিছু চ্যাপ্টার ধরা আছে, ওগুলো থেকে প্রশ্ন হবে। এভাবে 6টি পরীক্ষার মাধ্যমে পুরো সিলেবাসটাকে এখানে আরো একবার রিভিউ করা হবে। এই দেখো, এক্সাম 2 এর জন্য সিলেবাস এগুলো এখন থেকে দেওয়া আছে, এক্সাম 3 এর জন্য সিলেবাস। এভাবে এক্সাম 6 পর্যন্ত তুমি দেখবা। 6, এই আমাদের এখন এই 6 পর্যন্ত আসছে আমাদের ফুল সিলেবাসের উপর আরো একবার রিভিউ। তাহলে আমরা কয়বার রিভিউ করলাম পুরো সিলেবাসটা? 5 বার এর মধ্যে। এরপরে এসে চূড়ান্ত মডেল টেস্ট, এখানে কোনো সিলেবাস থাকবে না, এগুলা পরীক্ষাগুলো হবে। এগুলাতে 200 নম্বরের, এখানে কোনো ফাইনাল পরীক্ষা যেভাবে হয় এভাবেই হবে। এই হচ্ছে তোমাদের টোটাল আমাদের 1 বছরের পরিকল্পনা, এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, বিজ্ঞান এবং অঙ্ক। ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার শোনা যাইতেছে। ক্লাসটা যেন ইন্টারেক্টিভ হয়, যে কোনো জায়গায় যে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবে। আজকে থেকে আমরা মূলত 51 ব্যাচের প্রিপারেশনটা নিয়ে আগাবো। এখানে প্রশ্ন কিরকম হচ্ছে, কি ধরনের পরিবর্তন গুলো এর মধ্যে আসছে, এই ব্যাপারগুলো নিয়ে উদ্বিগ্ন থাকবার কিছু নাই। যারা প্রিপারেশন নেয়, প্রশ্ন যদি ধরেন প্রশ্ন যদি সহজ হয়, সহজ হলে 200 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় মনে করেন অনেক বেশি সহজ হলো, পাস মার্ক হলো 140। আবার অনেক বেশি কঠিন হওয়ার কারণে পাস মার্ক হলো 90। তো প্রিপারেশন নেওয়ার বেলায় আমরা চান্স পাওয়ার জায়গাটাতে অলমোস্ট একই। তো প্রিলিমিনারি দেখে স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন যখন কঠিন হচ্ছে আপনি 95 পাবেন, প্রশ্ন যখন সহজ হচ্ছে তখন আমরা 140 পাচ্ছি। তাহলে ব্যাপারটাতে যারা প্রিপারেশন নিবে এবং যারা নিবে না তাদের মধ্যেই পার্থক্যটা হবে। সুতরাং প্রশ্ন কঠিন হলে ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন সহজ হলে খুশি হওয়ারও কিছু নেই। এখানে প্রতিযোগিতাই, এখানে আসল প্রতিযোগিতা হবে রিটেন পরীক্ষায়। তো 50-এর মধ্যে যারা এই আগামী সপ্তাহে আমরা রেজাল্ট পেয়ে যাবো ইলেকশনের আগেই, এই রেজাল্টের মধ্যে যারা কোয়ালিফাই করবে আগামী 2 মাস পরে, অর্থাৎ প্রতিটা দিন কিন্তু ওই 2 মাস থেকে চলে যাচ্ছে, ঠিক 2 মাস পরে এদের রিটেন পরীক্ষা হবে। এই রিটেন পরীক্ষাটা হচ্ছে তাদের আসল পরীক্ষা। এই 900 নম্বরের পরীক্ষায় আমরা কি রকম করলাম তা নিয়ে আমাদের আসলে ফিউচারটা ডিটারমাইন্ড হবে। ভবিষ্যতের 30 বছরের আইডেন্টিটি সৃষ্টি হবে এই 900 নম্বরের আপনার খাতাগুলো। সাদা কতগুলো খাতা দেওয়া হবে, এই খাতাগুলোতে প্রতিটি আপনার লেখা প্রতিটি শব্দ আপনার এগিয়ে যাওয়ার পথে এক একটি সিঁড়ির মতো কাজ করবে। তো আমাদের এই যে ভবিষ্যতের জন্য কেরিয়ার যদি একটা কাঠামো হয়, কেরিয়ার যদি একটা বিল্ডিং হয়, এই বিল্ডিংটা বুননের জন্য এক একটা শব্দ, এক একটা ইট, এক একটা শব্দ এক একটা গাঁথুনির মতো কাজ করবে। তো এর জন্য আমাদেরকে ফ্রম দ্য ভেরি আর্লি স্টেজ অফ আওয়ার প্রিপারেশন আমরা এখন থেকে লিখিত পরীক্ষাটার জন্য প্রিপারেশনটা নিব। আর এই যে 50-এর পরীক্ষা, 50-এর পরীক্ষার প্রশ্নের বিচার যদি শুনতে চান তাহলে এক কথাই হলো, যতগুলো প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে এর মধ্যে কঠিনতম পরীক্ষা ধরুন 37, 37তম বিসিএস, যেগুলো কঠিন প্রশ্ন হিসাবে ধরা যায়। তারপরে 10 বছর পরে এসে 47তম বিসিএস, এরপরে আমরা দেখতে পাচ্ছি 50তম বিসিএস। এই 3টি বিসিএস এর প্রশ্নই সবচেয়ে কঠিন আসছে। এখন যেহেতু 47 এর পরেই পরপর 50-এর মধ্যে আরেকটা কঠিন প্রশ্ন আসছে, এবং 47 এবং 50-এর প্রশ্নের মধ্যে একটা সিমিলারিটি আছে। তার মানে হচ্ছে আমাদের সামনের যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোতে এই ট্রেন্ড, এই ধারাবাহিকতা কন্টিনিউ হবে। এখানে প্রশ্নের মধ্যে যেটা প্রশ্ন তো আমি ভালোভাবেই দেখেছি,
প্রশ্নের মধ্যে 200টা প্রশ্ন। এই 200টা প্রশ্নের মধ্যে এখানে দুই ধরনের প্রশ্ন প্রিলিমিনারিতে আসছে। দুই ধরনের প্রশ্ন। কিছু প্রশ্ন হচ্ছে, ভালোভাবে শুনবেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। আর কিছু প্রশ্ন হচ্ছে ওপেন এন্ডেড। ব্যাপারটা অনেকের কাছে নতুন মনে হবে, ব্যাপারটা কি? ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড ব্যাপারটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? এটা তো মৌখিক পরীক্ষার ক্ষেত্রে আমরা বুঝি সহজে। ক্লোজ এন্ডেড হচ্ছে একটু প্রশ্ন করলাম, প্রশ্নের এক কথায় উত্তর। মনে করো বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের স্থপতির নাম কি? তাহলে প্রথম যিনি শহীদ মিনার ডিজাইন করেছিলেন, প্রথম স্থপতি এই ডিজাইনার হামিদুর রহমানের নাম আমরা জানি। তাহলে উত্তর আসবে হামিদুর রহমান। এটা হচ্ছে ক্লোজ এন্ডেড কোশ্চেন, যেখানে একটি শব্দ বা একটি বাক্যের সাথে সাথে প্রশ্নটার উত্তরটা ক্লোজ হয়ে যায়। আর কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তরটা ক্লোজ এন্ডেড না, ওখানে শেষ বলে কোনো কথা নাই, ওখানে আরো কথা থাকতে পারে। অ্যাপ্লাইড, প্রায়োগিক প্রশ্ন। প্রায়োগিক প্রশ্ন যদি আপনাকে প্রশ্ন করা হয় ঢাকা সিটির ট্রাফিক জ্যাম এটা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার একটা, ঢাকা শহরের। তাহলে এই ট্রাফিক জ্যামের এই প্রবলেমটাকে সলভ করার জন্য মেট্রো রেল করা হয়েছে, অনেকগুলো ফ্লাইওভার করা হয়েছে, পুলিশি ব্যবস্থার আইনের প্রয়োগ গুলাকে অনেক স্ট্রং করা হয়েছে। কিন্তু জ্যামের জায়গায় রয়ে গেছে, কোনো জ্যাম করো। তোমাকে ভাইভাতে প্রশ্ন করলো এই যে সমস্যাটা, এটা হচ্ছে ঢাকা সিটিটা অলমোস্ট মেগা সিটি। মেগা সিটি হচ্ছে 1 কোটি মানুষ থাকলে, 2 কোটি মানুষ থাকলে তাকে আমরা মেটা সিটি বলি। টোকিও, মুম্বাই, এগুলাকে মেটা সিটি বলে। এর মধ্যে অন্যতম একটা মেটা সিটি হচ্ছে ঢাকা সিটি পৃথিবীর, যেখানে 2 কোটির বেশি মানুষ থাকে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় এই ট্রাফিক জ্যাম এই সমস্যাটা সমাধানের জন্য কি তোমার কি পরামর্শ, তোমার কি সাজেশন, এটা ভাইভাতে যদি প্রশ্ন করা হয় সরাসরি তুমি এটার এক লাইনে কোনো উত্তর নাই, এটা তুমি অ্যানালাইসিস করে লম্বা করে বলতে পারো। তোমাকে যদি প্রশ্ন করা হয় রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ধরনের ক্রাইসিস, এটা আমাদের সাথে রিলেটেড এবং এটা একটা গ্লোবাল ক্রাইসিস, রিফিউজি বা উদ্বাস্তু সমস্যার মতো সমস্যা, এই প্রশ্নের উত্তর একটা অ্যানালাইটিক্স থাকবে, একটা ব্যাখ্যা থাকবে। তাহলে স্যার এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন ওখানে কি লম্বা করে কোনো কিছু বলবার মতো আছে? আছে। তুমি এখানে সাধারণ জ্ঞানের এই প্রশ্নের মধ্যে অনেক ক্ষেত্রেই তুমি দেখেছো, এই 50-এর প্রশ্ন নিশ্চয়ই অবশ্যই দেখার সৌভাগ্য হয়েছে আমার কথা যারা শুনছো। অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো সরাসরি উত্তর না, মানে জাস্ট হামিদুর রহমান উত্তর, জাস্ট মুখস্থ যা করলাম তাও ওখানে দিলাম, ওই ওই টাইপের না। সিদ্ধান্তটা নিতে হবে। এখন যদি তোমাকে আমি প্রশ্নটা এভাবে করি, ট্রাফিক জ্যাম সমাধানের জন্য সবচেয়ে ক্রুশাল ডিসিশন কোনটা নেওয়া উচিত, তাহলে এটা কোনো তাত্ত্বিক বিষয় না, এটা হচ্ছে তোমার চিন্তার বিষয়। ওরা তোমাকে 4টা অপশন দিয়েছে, ওখান থেকে যেটা সবচেয়ে ক্লোজেস্ট ওটা ক্যান্সার হিসাবে নাও। তাহলে পরে এখানে ওপেন এন্ডেড কোয়েশ্চেন এমসিকিউ চলে আসছে, যেটা আগের তেমন একটা দেখা যেত না। যেমন অনেক কোয়েশ্চেন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন একটা বিষয় আছে, আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী, এই বিষয়গুলোতে অনেকগুলো নাম্বার আছে, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী কার্টিকুলারিতে এরকম অ্যানালিটিক্যাল প্রশ্নগুলো আছে। ইভেন ক্লিয়ার করে বলে দিচ্ছি, ইংরেজি সাহিত্য আছে না, ইংরেজি সাহিত্যের যে 10টা প্রশ্ন আসছে, একটি প্রশ্ন হয়তো স্টুডেন্টরা শুনছে, বাকি 9টা প্রশ্নই অ্যাপ্লাইড। কিরকম? প্রশ্নটা আসছে রোমান্টিক পিরিয়ডের ফিচার নয় কোনটা, কিন্তু এমন ভাবে 4টা অপশনকে দিয়েছে, 3টা ফিচার, বাকি যে অপশনটা অ্যান্সার ওই অপশনটাও ফিচারের মতো। ওটা হচ্ছে মেইন থিম। তাহলে মেইন থিমটাও তো বৈশিষ্ট্যের মতো তোমার মনে হবে। তাহলে এটাও মূলত তুমি চিন্তা করে উত্তরটা দিতে পারছো কিনা, সিদ্ধান্ত নিতে পারছো কিনা, এরকম প্রশ্ন। ধরো এ প্যাসেজ টু ইন্ডিয়া, এই 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 উপন্যাস বা এই লেখনী থেকে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা সরাসরি তার ডাক্তার কাউসার বা তার প্রধান চরিত্র অথবা কত সালে প্রকাশিত হয়েছে, কে লিখেছে, এই টাইপের ক্লোজ এন্ডেড করা হয় না। বলা হয়েছিল এই উপন্যাসে কোন বিষয়টা ফুটে উঠছে। মনে করো তোমার শেক্সপিয়ারের একটা প্রশ্ন আসছে, অ্যাজ ইউ লাইক ইট একটা নাটক আছে শেক্সপিয়ারের, এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম। অ্যাজ ইউ লাইক ইট এই নাটকের যে প্রশ্নটা আসছে, এই প্রশ্নের মধ্যে মেইন চরিত্র, নায়ক নায়িকার বাইরে আরেকজন চরিত্র, যে চরিত্রটা একটা ভাষণ দিয়েছিল, ওই ভাষণকে কেন্দ্র করে কথা, অর্থাৎ প্রায়োগিক বিষয়। বুঝাতে চাচ্ছি শুধুমাত্র সাধারণ জ্ঞানের কথা নয়, শুধুমাত্র সাধারণ জ্ঞান নয়, ইংরেজি সাহিত্য প্রশ্ন করার সময়ও ক্লোজ এন্ডেড এই জায়গাটা থেকে বের হয়ে ওপেন এন্ডেড, এবং ওপেন এন্ডেড কোশ্চেনের পরিমাণ অলমোস্ট 50%।
যদিও এটা ভালোভাবে হিসাব করলে আরো কম হবে পার্সেন্টেজ। তার মানে হচ্ছে তুমি কি পড়াশোনাটা এমসিকিউ ভিত্তিক বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে পরীক্ষা দিতে আসছো, নাকি বিষয়টার উপর তোমার ব্যাকগ্রাউন্ড সহ বিশদভাবে জানা আছে? বিশদভাবে জানা আছে, তাহলে বিশদভাবে জানা থাকবে, সে কিন্তু সিদ্ধান্ত নিতে পারবে এখানে দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। তাহলে প্রায়োগিক জায়গাটা যদি ভালো করতে হয়, তাহলে এখন বিসিএস এর প্রিপারেশনটা, একটা সময়ে বিসিএস এর প্রিপারেশনই ছিল মুখস্থ মুখস্থ। এবং আমরা নিজেরাও গুরুত্ব দিতাম, সবাইকে বলতাম একটা জব সলিউশন নাও, বিগত বছরের প্রশ্নগুলোকে কমপক্ষে 3 থেকে 5 বার রিভাইজ করো এবং গুছিয়ে, এই জায়গাটা দিয়েই তোমার একটা ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয়ে যাবে। এরপরে টুকটাক কোচিং এর মডেল টেস্ট, ক্লাস এবং পরীক্ষাগুলো থেকে তুমি যদি 10 থেকে 15 নাম্বার পাও, তোমার প্রিডি পাস কিল্লা ফতে শেষ। এবং রিটেন পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন, ধরো সংবিধান একটা চ্যাপ্টার আছে, এই সংবিধান চ্যাপ্টারের গত 5 বছরের প্রশ্ন দেখবে, তুমি অনুমান করতে পারবা এই বছরের একটা প্রশ্নের একটা অংশ আরেক বছরের আরেকটা প্রশ্নের আরেকটা অংশ মিলিয়ে নতুন একটা প্রশ্ন সৃষ্টি হবে, এই টাইপের করে প্রশ্নগুলো আসতো। কিন্তু গত 47তম বিসিএস, যেটা রিটেন পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, এই রিটেন পরীক্ষায় যে 10টা প্রশ্ন আসছে, 10টা প্রশ্ন বাংলাদেশ বিষয় বলে একটা বিষয় আছে, যেটার নাম্বার হচ্ছে, এই একটু পর আমি বলবো, যেটা বাংলাদেশ বিষয় বলি, এটার নাম্বার হচ্ছে 200। এই 200 নম্বরের জন্য প্রশ্ন আসছে 10টা, এবং 10টা প্রশ্নই অ্যান্সার করতে হবে। তার মানে একটা প্রশ্নের মান হচ্ছে 20। 20 নম্বরের একটা প্রশ্ন অ্যান্সার করে 10টা টোটাল অ্যান্সার করবা, কোনো 11টা প্রশ্ন নাই, 10টা অ্যান্সার করতে হবে। এখানে 200 নম্বরের যে 20 নম্বরের 10টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, আসলে 10টা রচনা লিখতে হবে, এই টাইপের করে প্রশ্নগুলো আসছে। একটা প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আসেনি। ধরো তোমাকে আমি আরো একটু ক্লোজলি বুঝিয়ে বলি, এখানে 1 নাম্বার চ্যাপ্টার, বাংলাদেশ বিষয়াবলীর 1 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে বাংলাদেশের ভূতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন। মানে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, উত্তরে এই আছে, দক্ষিণে এই আছে, জিওগ্রাফির এই অবস্থা, এবং এখানে কাঠামোগতভাবে এখানে নদী আছে, এখানে পাহাড় আছে, এই যে সমস্ত বিষয়। তো আগে প্রশ্ন আসতো বাংলাদেশের প্রাচীন জনপদগুলো সম্পর্কে পরিচয় লিখো, সংক্ষেপে 4 নম্বরের একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে বঙ্গ জনপদ, পুন্ড্র জনপদ, হ্যাঁ, তারপরে এই হরিকেল জনপদ কোথায় ছিল, তুমি জাস্ট একটা মুখস্থ জিনিস লিখে দিলাম। অথবা 2য় নম্বর চ্যাপ্টার হচ্ছে ডেমোগ্রাফিক ডেভিডেন্ট, অর্থাৎ বাংলাদেশের নৃতাত্ত্বিক পরিচয়। নৃ মানে হচ্ছে মানুষ, নৃতাত্ত্বিক পরিচয় মানে হচ্ছে বাংলাদেশের জনসংখ্যাগত বিষয়। এখন আগে প্রশ্ন আসতো এই যে বাংলাদেশের যে মানুষ, আমরা যে জাতি, জাতি হিসেবে আমাদের বিবর্তনটা সম্পর্কে লিখো। তাহলে আমরা কোন ধরনের জাতি, সংকর জাতি কিভাবে আসছে, এগুলো নিয়ে একটা গতানুগতিক প্রশ্ন। বই থেকে যা পড়ে গেছি কিছু রেফারেন্স তথ্য ডাটা দিয়ে লিখে আসলাম। এরপরে 3য় নম্বর চ্যাপ্টার, ধরো মনে করো 3য় নম্বর সিকোয়েন্স না মানে আমি আরেকটা চ্যাপ্টার বলি, বাংলাদেশের অর্থনীতি, নারী, জলবায়ু, সংবিধান, সরকার ব্যবস্থা, এই টাইপের করে বাংলাদেশের সম্পদ, এগুলো নিয়ে বাংলাদেশের বিষয়াবলীর বিশাল এই চ্যাপ্টার, ওই 16টা চ্যাপ্টার নিয়ে রিটেন পরীক্ষার 200 নম্বর এই জিনিসটা সাজানো। ওখানে জিওগ্রাফির যে পরিচয়, অথবা নৃতাত্ত্বিক পরিচয়ের যে অধ্যায়, অথবা সংবিধানের যে প্রশ্ন, আগে প্রশ্ন আসতো কিরকম, প্রশ্ন আসতো ধরো এই বাংলাদেশের সংবিধানের যে, বাংলাদেশের যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বাংলাদেশের যে একটা সংবিধান আছে, এই কনস্টিটিউশনের মধ্যে এখানে যে মৌলিক অধিকার গুলো আছে, এই মৌলিক অধিকার গুলো সম্পর্কে লিখো। তাহলে তুমি 26 থেকে 47 বা 23 থেকে 47 নাম্বার পর্যন্ত সূচিপত্র ঠিক যেভাবে আছে হুবহু লিখে দিলা, ম্যাথমেটিক্স এর মতো একেবারে ফুল নাম্বারটা পেয়ে যাচ্ছ, এই টাইপের করে প্রশ্ন আসতো। কিন্তু গত বিসিএস পরীক্ষায় যে প্রশ্ন আসছে একমাত্র, অর্থাৎ নতুন সরকার পরিবর্তন, প্রেক্ষাপট পরিবর্তন, এবং এই সময়ে এসে যে প্রশ্নের যে ট্রেন্ড আসছে, এই ট্রেন্ডের মধ্যে একটা বিসিএস প্রিলিমিনারিতে যেমন 47 এবং 50, দুইটি বিসিএস এর দুইটি প্রশ্নকে আমরা মেপে একটা সিদ্ধান্তে আসতে পারি। রিটেন পরীক্ষায় ওরকম 2টা প্রশ্ন গেছে, একটা 46, একটা 47। দুইটা বিসিএস পরীক্ষাতেই বাংলাদেশ, আন্তর্জাতিক এবং রচনা, যেমন রচনা আসছে সাহিত্যে, বাংলা সাহিত্যে তারুণ্য, তাহলে তুমি সবসময় রচনা মুখস্থ করে গেছো, হাজার নেবে ট্রেন, হাজার নেবে বুথ, এখানে এসে বেকার সমস্যা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু সমস্যা, এই সমস্ত বিষয়ে গতানুগতিক রচনাগুলো শিখে গেছো। পরীক্ষায় 50 নম্বরের জন্য একটা রচনা আসছে সাহিত্যে, বাংলা সাহিত্যে তারুণ্য, তাহলে বাংলা সাহিত্যে তারুণ্য এই বিষয় নিয়ে হয়তো তুমি তাৎক্ষণিকভাবে 1 পৃষ্ঠা লিখতে পারবা, কিন্তু যখন 50 নম্বরের একটা বড় রচনা লিখতে হবে, তখন তুমি লেখাগুলো কিভাবে উপস্থাপন করবা, তার জন্য আসলে সময়ব্যাপী যদি প্রিপারেশন না নাও, তাহলে তোমার প্রিপারেশনে যথাযথ জায়গায় পৌঁছতে পারবো না। তাহলে কথা কোন জায়গা থেকে কিভাবে বলছি, কথা খেয়াল করো। এই যে সাধারণ জ্ঞানের এই 10টা প্রশ্ন যখন লিখছি, এই 10টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নই এমন ভাবে আসছে, ওই যে
ইতিহাস হচ্ছে ইতিহাস চ্যাপ্টার, কিন্তু ওখানে ইতিহাসের মধ্যে ওই মুক্তিযুদ্ধের ইতিহাস লিখো, ট্রেডিশনাল হিস্ট্রিক্যাল কোনো কিছু মুখস্থ করে এখানে ডাটা লিখে দিবে, এই টাইপের কোনো প্রশ্ন আসেনি। ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর বিপ্লব দুটি এবং বাংলাদেশের আগামীর গণতন্ত্র লিখো, এই টাইপের করে লেখা। অর্থাৎ লেখালে যখন রিটেন পরীক্ষা আসছে, সাহিত্যে, বাংলা সাহিত্যে তার অন্য রচনা চলে আসলো। আবার আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলীতে যে সমস্ত লেখালেখি, এগুলাতেও এখানে গুরুত্ব কোন জায়গায়, ওপেন এন্ডেড। এই কথাগুলো খুব দরকারি কথা, দরকারি কথা। অনেকের কাছে কথাগুলোর মধ্যে যদি কোনো ধরনের রস না পাও, তবু ঔষধের মতো হজম করে নেওয়ার মতো দরকার একটা কথা ছিল। প্রশ্ন করার জন্য আমি সময় দিব, তখন বলবেন। এই যদি মাঝখানে প্রশ্ন করলে আমার কথার ফ্লুটা ভেঙে যাবে, যে একটা কথা শেষ করি। তাহলে আমার প্রথম পয়েন্টটা ছিল কি, আমাদের বর্তমান সময়ে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা, এই প্রিলিমিনারি পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আমরা পাবো। কিছু হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন, এখানে যদি 50% ধরি, অথবা 50 থেকে এখানে 60%, আর এখানে এখানে 40 থেকে 50% কোশ্চেন হচ্ছে ওপেন এন্ডেড। আর রিটেন পরীক্ষায় যত প্রশ্ন আসবে, এখানে ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশ ইংলিশ এই ধরনের কিছু, এবং সায়েন্স। হ্যাঁ, এবং সায়েন্সের মধ্যেও আপনি দেখবেন প্রায়োগিক প্রায়োগিক প্রশ্নগুলো চলে আসবে। বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানটাকে আমরা ডে টু ডে লাইফে, এভরিডে লাইফে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করি, ব্যবহার্য বিজ্ঞান আসবে। এসি মোটর, ডিসি মোটরের পার্থক্য লিখো, লাউড স্পিকারের গঠন লিখো, রেফ্রিজারেটর কিভাবে কাজ করে তা লিখো। সায়েন্স যেটা বর্তমানের সাথে সম্পৃক্ত, জীবনের সাথে সম্পৃক্ত, ওরকম প্র্যাকটিক্যাল প্রশ্ন। সরাসরি তোমাকে লেজার রশ্মি কাকে বলে, লেজার রশ্মি সম্পর্কে লেজারের তত্ত্ব ব্যাখ্যা করো, এরকম গতানুগতিক মুখস্থ প্রশ্ন বিসিএস আসছে না। তার মানে রিটেন পরীক্ষায় এই ধরনের কিছু, এই জন্য সায়েন্সকেও আমরা এখানে বাদ দিতে পারি। ইংলিশ তো এমনিতেও অ্যাপ্লাইড, তবুও ইংলিশের ক্ষেত্রে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করতে হয়। এই জন্য ম্যাথ ছাড়া বাকি 100% জিনিস হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন, ওপেন এন্ডেড কোয়েশ্চেন। ওপেন এন্ডেড কোয়েশ্চেন মিনস তোমাকে নিজেকে সিদ্ধান্ত দিতে হবে, নিজেকে নিজে সেন্স অফ ডিস্টিংগুইশিং বা ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য, ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি, ডিসিশন টেকিং এবিলিটি, হোয়াট এভার ইউ সে, এই জায়গায় পৌঁছাতে হবে। এই জায়গায় পৌঁছাবার জন্য এই যে এতক্ষণ কথা বললাম, সব কথার মুদ্রা কথা হচ্ছে, পাঁচ লাইন হচ্ছে, প্রস্তুতিটা নিতে হবে ডিটেইলড, প্রস্তুতিটা নিতে হবে এলোবোরেট, প্রস্তুতি হতে হবে লিখিত। সুতরাং তোমাকে যদি কেউ গতানুগতিক ভাবে, এই যে আজকে প্রস্তুতি শুরু করেছো, আজকে আমার কথা শুনছো, তোমাকে এর মধ্যে সোশ্যাল মিডিয়ার কারণে, বিভিন্ন সচেতনতার কারণে তুমি যতটুকু জানছো, ততটুকুতে তুমি এইটুকু নিশ্চিত যে এখন প্রিলি প্লাস রিটেন প্রিপারেশন মিলিয়ে পড়তে হবে, এইটুকু কথা তুমি শুনছো। আমার কথাটা এতটুকু না, এর পরের ধাপের কথা। তুমি প্রিলি প্লাস রিটেন পড়বা, অতটুকুতে সীমাবদ্ধ না, এর পরের লেভেলের কথাটা বলছি। প্রিলি প্লাস রিটেন না, রিটেন মানেই শুধু কোনো কিছু বর্ণনামূলক লেখা, ওরকম না, অ্যাপ্লাইড, আরো পরের ধাপের কথা। ব্যাপারটা হচ্ছে তুমি রিটেন হলেই তুমি অ্যান্সার করতে পারবে, ব্যাপারটা ওরকম তো না। রিটেন মানে হচ্ছে ওই যে আগে 23 থেকে 47 পর্যন্ত মানবাধিকার গুলো, মৌলিক অধিকার গুলো লিখো, এই টাইপের বাংলাদেশের সংশোধনী গুলো লিখো, মুখস্থ যা আছে তা লিখা, এই টাইপের প্রশ্ন এখন আসছে না, আসছে না, আসছে না। ঠিক যা আছে তা লিখতে পারে, ওটা হচ্ছে রিটেনের প্রিপারেশন, যেটা প্রিলির সাথে মিলিয়ে নেওয়া। এইটুকু কথা তুমি জানছো। এর পরের কথাটা কি, শুধু রিটেন প্রিপারেশন নিলে হবে না, রিটেনের তথ্যগুলো এমন ভাবে পড়তে হবে যেন এটাকে প্রায়োগিক ভাবে তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। তুমি একজন সিভিল সার্ভিসের একজন গেজেটেড কর্মকর্তা হিসেবে কাজ করবা, তোমার মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার ওটা হচ্ছে ডিসিশন মেকিং এবিলিটি, ডিসিশন টেকিং ক্যাপাবিলিটি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে শুধুমাত্র ম্যাথমেটিক্স এর মধ্যে সীমাবদ্ধ না রেখে সব জায়গায় ব্যাপারটাকে প্রায়োগিক ভাবে করা হচ্ছে। এই জন্য শুধু রিটেনের প্রিপারেশন নয়, একেবারে রিটেন যা পড়বো তাকে, তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে। আমি বুঝতে পারছি। সুতরাং এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটা বুঝতে হবে। এটা হচ্ছে ওপেন এন্ডেড, অর্থাৎ প্রিলিতে যা পড়বো তা মুখস্থ নয়, তাকে তার উপরে সিদ্ধান্ত দেওয়ার মতো ইলেবোরেট প্রস্তুতি লাগবে। ইলেবোরেট প্রস্তুতি মানে রিটেন, রিটেন মানে শুধুমাত্র ডাটা মুখস্থ করা নয়, রিটেন মানে হচ্ছে নিজের সিদ্ধান্ত দেওয়ার মতো জায়গায় আসতে হবে। কোনো কিছু শেষ করবার দরকার নাই। বর্তমান সময়ের বিসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে সব বিষয়, সব সাবজেক্টে শেষ করার যে কাজ আমরা করে থাকি, টার্গেট করে এটা শেষ করছি, এটা শেষ করছি, ওটা শেষ করে কোনো লাভ নাই। তুমি যা প্রশ্ন তা এমন জায়গায় পড়তে হবে যেন ওখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা, এবং নিজে জিনিসটা বুঝে পড়বা। প্রতিটা জায়গায় নিজস্বতা লাগবে। আমি আরো বিষয় ধরে ধরে বলবো। এবার তোমরা প্রশ্ন করো। আমার এই প্রথম পয়েন্টে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো থেকে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখি আমাকে এবার নিজেরা প্রশ্ন করো এবং বলো। কি কার কোনো প্রশ্ন হ্যালো নাই? স্যার, শুনতে
জি না স্যার, প্রশ্ন না, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তাহলে আমরা প্রথম ধাপে বললাম আমাদের যে প্রস্তুতি প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবাই জানি আমাদেরকে প্রিলি প্লাস, হ্যাঁ বলেন, বড় করে বলেন। adoption আদাব, হ্যাঁ medium কোথায় একটু বড় করে বলবেন প্লিজ। রোজা। সাবজেক্টে তোমার প্রস্তুতিটা এখন থেকে কিভাবে আগাতে হবে তা নিয়ে যে কথাগুলো বলছি বাজারি কথা নয়, বাস্তবিক কথা কাজে লাগাবা এবং আমাদের সাথে থাকবা। ইনশাআল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। ধারাবাহিকভাবে ক্লাস করবা এবং ক্লাসের সবচেয়ে বড় কথা হচ্ছে কথা বলবা। যদি আমার সাথে তুমি প্রশ্ন না করো আমি কি কথা বলছি, কথার সাথে তোমার কোন জায়গায় কোনো গ্যাপ থাকলে, কোনো অসঙ্গতি মনে হলে তাৎক্ষণিক প্রশ্ন করে যদি জিনিসটা ইনস্ট্যান্ট সলিউশন না নাও, তাহলে তুমি ইফেক্টিভলি প্রিপারেশনটা আগাবা কিভাবে। এই জন্য আমরা সরাসরি প্রশ্ন করবা। তো আজকের এখান থেকে আমি আর সামনে আগাচ্ছি না, পরের ক্লাসে কথা হবে ইংলিশ ক্লাস নিয়ে। এবং আজকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, না থাকলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? অনেকেই নতুন, আবার অনেকেই যারা এই পরের ক্লাসে, আমি হোমওয়ার্ক দিচ্ছি না যেহেতু আজকে প্রথম ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, ওভারঅল কথাবার্তা বলছি। কোর্সটা কিভাবে চলবে, কোর্সটাকে তুমি কোর্সের সবচেয়ে ভালো আউটপুটটা তুমি কিভাবে নিবা, কোর্স প্ল্যানটা বোঝাটাও একটা ইম্পর্টেন্ট। কিন্তু কোর্স প্ল্যান বোঝানোর পাশাপাশি আমি যে প্রস্তুতির জন্য যে সমস্ত কথা বলছি, কথাগুলো আশা করি তুমি অক্ষরে অক্ষরে কাজে লাগাবা। ভালো কিছু হতে যাচ্ছে। এই বছরটা হোক তোমার ভাগ্য বদলের বছর। আগামী বছর যেন তুমি একজন কর্মকর্তা হিসাবে নিজের পরিচয়টা দাঁড় করাতে পারো। সাথে আছি, সঙ্গে আছি, কোয়ালিটি নিয়ে আছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। জি জি স্যার, ভালো আছেন? আচ্ছা, জি, আলহামদুলিল্লাহ। আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, তো ওই স্ক্রিপ্ট বইটা, এটা স্যার কবে পাওয়া যাবে? স্ক্রিপ্ট আসবে 6 তারিখে। ও, তা আমরা তো স্যার অনলাইনে রাজশাহী, তাহলে হ্যাঁ হ্যাঁ, কিভাবে রাজশাহীতে পাবো এটা আমরা? সারা দেশে পাবেন। এটা তো কুর বই, এটা কোনো আসলে বাজারে বিক্রির জন্য লাভের আশায় একটা গাইড বই বের করছে এই টাইপের কিছু না। এটা একটা অ্যাসেট, এটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা যারা ইংরেজি শিক্ষক তাদের আরো বেশি দরকার। তো অবশ্যই বিভাগীয় শহরগুলোতে পাবেন। আর দ্রুত পেতে চাইলে অনলাইনে এগুলো আমরা গ্রুপে দিব সবাইকে। জি জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে।